আচ্ছা দেখেন আমি লগ ইন করলাম, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? বলছি স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখেন তো একটা মেনু পাইছেন না? আচ্ছা এই এই জি মেনু দেখে কি বোঝা যায় আমার কয় মাসে রিটার্ন বাদ? আপনারা দেখবেন এখানে এখানে একটা ড্রপ ডাউন আছে না? দেখেন তো এই ড্রপ ডাউনটা ক্লিক করলে দুইটা কোম্পানি পাচ্ছেন দেখেন, একটা হচ্ছে ব্যক্তি নামের প্রোফাইল, একটা কি কেরিয়ার ডেভেলপমেন্ট কোম্পানি, যে আপনি যেটার আন্ডারে ট্রেনিং করতেছেন এই প্রোফাইল। তাহলে আমি এই কেরিয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে ক্লিক করলাম, দেখেন তো আমার ফিলিং অব্লিগেশনে কোনো রিটার্ন আছে কি না? আছে? কেন নাই? কারণ আমি 15 তারিখের মধ্যে, আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। একুশ 15 তারিখের মধ্যে তারিখ। সবগুলো রিটার্ন দিয়ে দিছি কিনা বলেন? এই জন্য কি এখানে কোনো রিটার্ন নাই। ফর্ম আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফর্ম ওপেন করতে হয় না? এই যে আপনারা যে উপকরণ উৎপাদ শখ ফর্ম দেন 4.3, তারপরে আপনার প্রতি মাসে ইয়া করেন কি, অনেকে দেরিতে রিটার্ন দেওয়ার জন্য ফর্ম পূরণ করেন অ্যাপ্লিকেশন, তার 6.10 পূরণ করবেন, হ্যাঁ ব্যাট অ্যাডভাইজারের পরীক্ষা দিবেন, ব্যাট এজেন্টের পরীক্ষা দিবেন, এই ধরনের ফর্ম ওপেন করতে হয় না? তাহলে এটা কোথায় যাবেন? এই ফর্মে গেলে এই দেখেন অ্যাড ফর্মে গেলে এখানে অনেকগুলি কি ফর্ম দেওয়া আছে কিনা বলেন? এখানে ফর্মগুলি পাবেন, তাহলে ফর্ম। তারপরে দেখেন এখানে কেস, কখনো যদি ব্যাট অফিস থেকে আপনার মামলা মোকদ্দমা হয় তাহলে কেস ফাইল হবে, তাহলে কেসটা দেখাবে কি এই মেনুতে। ব্যাট অফিস থেকে কখনো যদি কোনো মেইল আসে, নোটিফিকেশন থাকে, তাহলে দেখবেন এই নোটিফিকেশন মেনুতে। আপনার এই যে অনলাইন যে সিস্টেম করছে, আমার কখনো ব্যালেন্সে টাকা থাকতে পারে না, যখন এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই যে এই অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি আমার কোনো টাকা থাকে তাহলে ব্যালেন্সটা কি এখানে শো করবে। মাঝে মাঝে অনেক কোম্পানি এটা শো করে। মাই ডকুমেন্ট, আমি যে আগের মাসে রিটার্ন জমা দিছি, এই যে রিটার্ন আমার দরকার হতে পারে কিনা বলেন? জি বিল দরকার হতে পারে, তাহলে এগুলি পাবেন কোথায়? মাই ডকুমেন্টে। তারপরে মাই প্রোফাইল, এই যে আমার কোম্পানিটা কোন অ্যাড্রেসে নিবন্ধিত, আমার ইয়া কি বিস্তারিত কোথায় পাবেন? মাই প্রোফাইলে। তাহলে মোটামুটি ইয়াটি তো চিনছেন। তাহলে আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা রিটার্ন, অন্যগুলিও আলোচনা করব ধাপে ধাপে, আগে 9.1টা আলোচনা করি। তাহলে বলেন এই 9.1-এর জন্য আপনি কোথায় যাবেন? ফিলিং অ্যাপ্লিকেশনে যাবেন না? জি স্যার। আচ্ছা এখন 9.1 তো আমি দিয়ে দিছি, তারপর আমি দেখাবো। এখন যদি এরকম হয় যে একবার তার রিটার্নটা জমা দিয়ে দিছে, 15 তারিখের পরে তার খেয়াল হইলো, বা রিটার্ন জমা দেওয়ার পরে খেয়াল হইলো ট্রেজারি চালানটা ভুলে অ্যাটাচ করে না, এরকম হইতে পারে কিনা বলেন? পারে স্যার। তারপরে হ্যাঁ কোথাও যায় আসে পার্চেজে বা সেলস কোথাও কোনো তথ্য ভুল করলো, তাহলে রিটার্নটা অ্যামেন্ড করার প্রয়োজন হইতে পারে না? তাহলে জি দেখেন, তাহলে আপনারা কী করবেন, এখানে ইয়াতে যাবেন, হ্যাঁ যাওয়ার পরে দেখেন যে এইখানে ফিলিং অব্লিগেশন, আপনি দেখেন মাই ডকুমেন্টে যদি যান রিটার্ন ডাউনলোড করতে পারবেন, অ্যামেন্ড কি করতে পারবেন? এখান থেকে কিন্তু অ্যামেন্ড করতে পারবেন না। তাহলে অ্যামেন্ড করতে হলে আপনাকে কী করতে হবে দেখেন, এই ফিলিং অব্লিগেশনে যাবেন, যাওয়ার পরে দেখেন তো এইখানে একটা ড্রপডাউন আছে না, এখানে লেখা আছে কিনা নট ফিল্ড, ফিল্ড অল লেখা আছে কিনা বলেন? সরি, আছে? বলছি এখানে 3টা অপশন আছে কিনা হ্যাঁ ভাই? আছে আছে আচ্ছা আছে আছে। এই 3টা অপশনের থেকে এখন আপনি ফিল্ড মানে কি বলেন? যে আপনি রিটার্ন সাবমিট করছেন এগুলি ফিল করছেন, এগুলি না? আচ্ছা যাক, দেখেন আমি অলে ক্লিক করলাম, তা অলে ক্লিক করলে আমার সবগুলি রিটার্ন সাবমিট করা হয়েছে কিনা বলেন? এখন আমার যদি কোনো কারণে জুলাই মাসে রিটার্নটা এডিট করতে হয়, তাহলে আমি এখানে ক্লিক করে রিটার্নটা এডিট করতে পারবো না? কোনো কারণে যদি আমার আগস্ট মাসে রিটার্নটা এডিট করতে হয় বলেন, এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করলে রিটার্ন ওপেন হয়েছে কিনা বলেন? বা এই যে ক্লিক করলে রিটার্ন ওপেন হচ্ছে বলেন? আচ্ছা ওপেন হলে এখান থেকে তাহলে আপনি দেখেন এখানে একটা অ্যামেন্ট লেখা আছে কিনা বলেন, অ্যামেন্ট। আপনি যদি অ্যামেন্ট করে তাহলে রিটার্নটা অ্যামেন্ট করতে পারবেন? অ্যামেন্ট করে, কারণ আমি তো রিটার্ন সাবমিট করে দিচ্ছি, যদি অ্যামেন্ট করি তাহলে কি রিটার্নটা অ্যামেন্ট করতে পারবো। ধরতে পারছেন সবাই? এই অ্যামেন্ট করে এডিট করতে পারবেন। তাহলে এখন আজকে এই দেখেন রিটার্নের অনেকগুলি পার্ট আছে কিনা বলেন? ভাই দেরিতে যারা আসছেন তাদের জন্য বলি যে আমাদের এই এক ক্লাস, আজকে তো হচ্ছে লাস্ট ক্লাস, কিন্তু আমাদের লাস্ট ক্লাসে কন্টেন্ট শেষ হয় নাই।
তার মানে নেক্সট রবিবারও কিন্তু আপনাদের ট্রেনিং হবে। চেষ্টা করুন রবিবার দিন কোর্সটা শেষ করার জন্য। যত যাই বলি তারপরেও হয়তো শেষ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা হলো একটা। তাহলে আজকে আমরা 9.1-এর সকল পার্ট দেখব, দেখে কালকে এই অনুযায়ী কি রিটার্নগুলি দেখব, পূরণ করবো, ঠিক আছে? আর আজকের আগ পর্যন্ত ভিডিওগুলি পেয়ে গেছেন আপনারা, দেখেন। তাহলে এখন দেখেন 9.1-এর মোট পার্ট আছে কয়টা? 12টা না ভাই? দেখেন তো মোট পার্ট আছে কয়টা বলেন? 12টা। এই পার্টগুলির মধ্যে আপনারা দেখেন কি কি পার্ট আছে। প্রথম হইল ট্যাক্স পেয়ার ইনফরমেশন, মানে পার্ট 1 করদাতার তথ্য, পার্ট 1 ট্যাক্স পেয়ার ইনফরমেশন বা করদাতার তথ্য। পার্ট 2 রিটার্ন সাবমিশন ডাটা, এই রিটার্ন জমা দিতেছেন এই সংক্রান্ত তথ্য। পার্ট 3 আউটপুট ট্যাক্স বা সেলস ব্যাট। পার্ট 4 পারচেজ ব্যাট বা ক্রয়ের যে ভ্যাটগুলো দেবে, ক্রয়ের তথ্য। পার্ট 5 ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, বৃদ্ধিকারী সমন্বয়। পার্ট 6 ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা হ্রাসকারী সমন্বয়। পার্ট 7 নেট ট্যাক্স ক্যালকুলেশন। পার্ট 8 আপনি ওই যে আগের মাসে যে আগের আইনে যে ব্যালেন্স আছে এই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবেন, হ্যাঁ। আচ্ছা, পার্ট 9 কোন কোন কোডে আপনি টাকা জমা দিবেন। তারপরে পার্ট 10 দেখেন ক্লোজিং ব্যালেন্স, হ্যাঁ, মানে এই মাসের ক্লোজিং ব্যালেন্স কি। পার্ট 11 হচ্ছে রিফান্ড, টাকাটা কীভাবে ব্যাক দিবেন। পার্ট 12 হচ্ছে ডিক্লারেশন, আমার সকল তথ্য সঠিক। তাহলে 12টা পার্ট পাইলাম কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের মধ্যে যারা নতুন আছেন তারা মাথায় রাখবেন, এই 12টা পার্টে একসাথে যদি ফোকাস দেন আপনি কি রিটার্নটা ক্লিয়ার বুঝতে পারবেন। এটা না করে আপনি যদি নির্দিষ্ট 3-4টা পার্টে ফোকাস দেন তাহলে ভালো হবে না, ইজি হবে না। নতুন নতুন অবস্থায় যখন আস্তে আস্তে ক্লিয়ার হলেন, অন্যান্যগুলি বুঝলেন, সবাই কি বলেন? তাহলে আপনাদের মধ্যে যারা নতুন নতুন রিটার্ন করতেছেন তাদের আমার রিকোয়েস্ট থাকবে আপনারা 4টা পার্টের দিকে ফোকাস বেশি দিবেন, আর বাদ বাকি পার্টগুলি অনেকগুলি কি অটোমেটিক হয়ে যায়। দেখেন এই যে করদাতার তথ্য, এইগুলি আসলে আপনারা কিছুই করার নেই, এটা অটোমেটিক সিস্টেমে হয়ে যাবে। কোন মাসে রিটার্ন এইখানে কিছু করার নাই, তাহলে আপনারা ফোকাস দিবেন কোন জায়গায়? পার্ট 3 সেলসের তথ্য, মানে আউটপুট ট্যাক্স ক্যালকুলেশন। সবাই খেয়াল করেন, তাহলে আমরা কোন জায়গায় মেন ফোকাস দেবো? আমি পুরাটাই চিনাবো, কিন্তু আপনি ফোকাস দিবেন কোন জায়গায়? আউটপুট ট্যাক্স ক্যালকুলেশনে। তারপরে আপনি ফোকাস দিবেন, দ্বিতীয় ফোকাস পার্ট 4 পারচেস বা ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন। এই যে আমরা রেয়াত পাবো, এইখানে পারচেজের তথ্য পূরণ করলেই আমরা রেয়াতটা পেয়ে যাব, ঠিক আছে? এটা হলো কি ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন। তারপরে পার্ট 5 ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, বৃদ্ধিকারী সমন্বয়। আমরা যে বিডিএস জমা দিব, হ্যাঁ, উৎসকর্তন করব, এই সংক্রান্ত তথ্য দিব পার্ট 5-এ। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর একটা পার্ট 6 ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আমার থেকে বিডিএস কার্ডের সমন্বয় কীভাবে করবো এটা আসবে। তাহলে এই 4টা পার্ট, আর বাদ বাকিগুলি দেখবেন ওই দেখেন বেশিরভাগই সফটওয়্যার করে দিবে, আপনাদের কি করা লাগবে না। তাহলে আমরা কটা পার্টের দিকে দিব? এই 4টা পার্টের দিকে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? বিক্রয় তথ্য, ক্রয় তথ্য, বৃদ্ধিকারী, হ্রাসকারী, এই 4টা ভালো করে বুঝলে, আর লাস্টে যে ট্রেজারি 58 ওই ট্রেজারিতে জমা দিবেন। এটা হচ্ছে পার্ট 9, এটা বেশি না, হালকা বুঝতে হবে। তাহলে এই 4টার দিকে মেন ফোকাস করলে রিটার্নের আপনার 90% কাজ হয়ে যাবে, বুঝছেন? আর 10% কাজ আপনাদের আইকিউ দিয়ে আপনারা করতে পারবে। তাহলে আপনার 4টা ফোকাস দেবো। এখন আপনাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এই 9.1-এর আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে ধারণা নেই, কি বলেন? বলছি 9.1-এর আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে ধারণা নেই, তারপরে কি আমরা 9.1টা পূরণ করবো, সবাই কি বলেন? জি স্যার। আর ইনশাআল্লাহ তাহলে আমরা আগাই। তাহলে দেখি প্রথমে পার্ট মানে আমি কিন্তু রিটার্ন করাচ্ছি না, রিটার্ন চিনাচ্ছি। আচ্ছা দেখেন পার্ট 1 ট্যাক্স পেয়ার ইনফরমেশন। এখানে বিন মানে যেই করদাতার বিন, তার করদাতার নাম, হ্যাঁ, করদাতার নাম হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট, যেই কোম্পানির আন্ডারে আপনারা ট্রেনিং করতেছেন, তার ঠিকানা, তার ব্যবসার ধরন, তারপরে সে কি ইকোনমিক অ্যাক্টিভিটি সার্ভিস। এখন আপনার কোম্পানি যদি উৎপাদনকারী হয় এখানে লেখা থাকবে না ম্যানুফ্যাকচারার। তার আপনার কোম্পানি যদি বাণিজ্যিক আমদানিকারক হয় তাহলে লেখা থাকবে ইনপুট, কি বলেন? তাহলে এখানে কি আপনার কিছু করার আছে বলেন? না স্যার, এটা তো সিস্টেম জেনারেট। হ্যাঁ, সিস্টেম জেনারেট, ঠিক না? তাহলে এই পার্ট 1। আচ্ছা, আশা করি তাহলে এই পার্টটি আপনাদের কোশ্চেন নাই। এখন কেউ যদি বলে যে আমি তো পণ্য বেচি, আমাকে সার্ভিস কেন, তাহলে সে 2.1 যে তথ্য পূর্ববর্তী করে দিলে সেটা সঠিক হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা,
পার্ট 2 রিটার্ন সাবমিশন ডাটা, এটা কোন মাসে রিটার্ন দিতেছেন ওই সংক্রান্ত তথ্য না। আচ্ছা, আমরা যে 15 তারিখে রিটার্ন দিলাম সেপ্টেম্বরের 15 তারিখে, তাহলে আগস্ট মাসে রিটার্ন আমরা সেপ্টেম্বরের 15 তারিখে জমা দিই না ভাই? জি স্যার। আচ্ছা দেখেন, আপনাদের ক্লাস করার সুবিধার্থে এখন আমি এই যে মেনুগুলো ওপেন হইতেছে না, তাহলে আমি অ্যামেন্টে ক্লিক করলাম। কি করলাম দেখেন, অ্যামেন্টে ক্লিক করলাম। এখন দেখেন তো এই যে অ্যামেন্ট করা যাচ্ছে কিনা বলেন তো, যাচ্ছে? জি জি। এইভাবে অ্যামেন্ট ক্লিক করলে আমি সেভ, আপনি সাবমিট না করা পর্যন্ত সমস্যা নাই, কিন্তু সেভ করবেন না আর কি করবেন না, সাবমিট করবেন না। কিন্তু আমি তো অ্যামেন্ট করছি থেকে করবো না, কিন্তু আপনার কাজ করলে মাঝে মাঝে সাবমিট করবেন না, সেভ করবেন না, যেই পর্যন্ত কাজ করছেন। জি স্যার। নাহলে কি থাকবে বলেন? জি স্যার। আচ্ছা তাহলে এইটা ট্যাক্স পিরিয়ড মানে কি, যেই মাসে রিটার্ন দিবেন ওই মাসের ওই তথ্য না ভাই? জি স্যার। আচ্ছা দেখেন, এখন এই যে এখানে যাই রিটার্ন টাইপ, এখন এখানে ড্রপ ডাউন ক্লিক করলে দেখেন তো কয় রকম রিটার্ন আছে, 4 রকম রিটার্ন কিনা বলেন। এক, এ মেন অবলিক অরিজিনাল রিটার্ন সেকশন 64-তে দেখবেন ওখানে সেখানে তথ্য দেওয়া আছে। বি লেট রিটার্ন, সি অ্যামেন্ডমেন্ট রিটার্ন, ডি ফুল অর এডিশনাল রিটার্ন। কয় রকম রিটার্ন বলেন? 4 রকম। তাহলে এই 4 রকম রিটার্ন ছাড়াও আরেকটা রিটার্ন আছে। আপনারা যদি ট্যাক্সের যারা কাজ করেন তারা অনেক সময় সময় বৃদ্ধির জন্য আবেদন করেন না, লাস্টে ট্যাক্সের ফাইল গোছাইতে না পারলে। ঠিক জি স্যার, টাইম তেমনি, হ্যাঁ ঠিক তেমনি ব্যাটেরও সময় বৃদ্ধির জন্য আবেদন আছে। ওই রিটার্নটা আপনি যাবেন কি জানেন, ওই যে ড্রপ ডাউন দিয়ে যে ফর্মে যাবেন, ফর্মে যায় 9.3 পাবেন, ওখানে কি সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন? ওটা ফর্মে আছে। তাহলে এখানে আমরা যে আগস্ট মাসে রিটার্নটা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে জমা দিলাম, এটা আমার কি রিটার্ন বলেন? মেন রিটার্ন না? জি। এটা তাহলে আমাদের কি রিটার্ন? মেন রিটার্ন। এখন এখন এই রিটার্ন দেওয়ার পরে দেখেন মেন রিটার্ন, হ্যাঁ এই রিটার্ন দেওয়ার পরে এরকম, আচ্ছা রিটার্ন দেওয়ার পরে না, যদি এরকম হয় আপনাদের মধ্যে ট্রেনিং করছেন এমন কারো 4-5 মাসের রিটার্ন জমা আছে, তাহলে আগস্ট মাসের আগে রিটার্নগুলি লেট রিটার্ন হবে না? জি স্যার। তাহলে আপনার সময় মতো রিটার্ন, যেই মাসে রিটার্ন জানুয়ারি রিটার্ন ফেব্রুয়ারি 15 তারিখে দিলে এটা মেন রিটার্ন, কিন্তু ডিসেম্বরের রিটার্ন যদি ফেব্রুয়ারিতে জমা দেন তাহলে কি লেট রিটার্ন হবে না? লেট রিটার্ন। জি স্যার। এখন আপনাদের মধ্যে একজন কি করলো, সবগুলি রিটার্ন ম্যানুয়ালি সাইন করে নিয়ে আসলো, কিন্তু অনলাইনে সাবমিট করে নাই, তাহলে উনি ডিফল্ট আকারে মেন রিটার্ন ধরে দিয়ে দিতে পারে কিনা? কারণ পারে স্যার। ওনার তো মেন রিটার্ন দেওয়া আছে, কি বলেন? উনি না দেওয়া দোষী দোষী না, কি বলেন ঠিক না? জি। উনি কি শুধু অনলাইনে জমা দেন, উনি কি না দেওয়া দোষে দোষী না, ঠিক আছে? তাহলে উনি দিবেন রিটার্ন। আর যে ভাই পরে দিচ্ছেন সে দিবেন কি, তাহলে ডিসেম্বরেরটা হবে লেট রিটার্ন আর জানুয়ারিটা কি হবে মেন রিটার্ন না? জি স্যার। ঠিক আমার যদি এখানে জুলাই এবং আগস্টের রিটার্ন ডিউ থাকতো, তাহলে আগস্টেরটা হয়তো মেন রিটার্ন আর জুলাইটা হয়তো কি লেট রিটার্ন। তারপরে দেখেন কি লেখা আছে, অ্যামেন্ডমেন্ট রিটার্ন। এই যে আমরা বলছি যে বলে 6.6 অ্যাটাচমেন্টে দেন নাই বা এন্ট্রি দেন নাই, বা বিডিএসের কাগজটা অ্যাটাচমেন্টে দেন নাই, বা ট্রেজারি চালান দেন নাই, বা রিটার্নে কোনো ভুল হয়েছে, তাহলে আপনি রিটার্ন কারেকশন করতে পারেন কিনা? এই যে আমি একটু আগে যেটা করলাম, তাহলে আমি কি লিখবো? অ্যামেন্ডমেন্ট রিটার্ন লিখবো না? জি তাহলে স্যার। অ্যামেন্ডমেন্ট রিটার্ন লিখলে এখানে আমার একটা কারণ লিখে দিতে হবে না? কি কারণে অ্যামেন্ডমেন্ট করতেছি লিখবো না? ট্রেজারি চালান মিসিং, সেলসের এমন ভুল হয়েছে, পারচেজ 2 বার দিয়ে দিছি, কীরকম লিখতে পারি কিনা বলেন? জি স্যার। জি। আচ্ছা, তাহলে 3 রকম রিটার্ন গেল। আরেকটা আছে দেখেন, ফুল অর এডিশনাল রিটার্ন অবলিক অর অল্টারনেটিভ রিটার্ন বলা আছে কিনা বলেন? একটা হলো ফুল মানে পূর্ণাঙ্গ, এডিশনাল মানে অতিরিক্ত, আর অল্টারনেটিভ মানে বিকল্প বলা আছে কিনা বলেন? জি। আচ্ছা, জি। এই যে আপনারা রিটার্ন দেন, অনেকে রিটার্নে শুধু এরকম এই পার্ট 3-তে সেলস আছে, পার্চেজের তথ্য গ্যাপ আছে না অনেকের? আছে কিনা ওকে বলেন? স্যার। তাহলে কারো যদি এরকম হয় যদি সেলস আছে কোনো পারচেজ নাই, তাহলে ব্যাট অথরিটি মনে প্রশ্ন জাগতে পারে যে এই লোক তো ব্যাক টু বেগেসিতে রপ্তানি করে, সেলস জিরো, পারচেজ ছাড়া সেলস কিভাবে করে, প্রশ্ন জাগতে পারে কিনা বলেন? জি স্যার। আপনাদের জি, যদি কোনো বুঝতে পারছি। কারো যদি এরকম হয় যে শুধু বিক্রি দেখান, পারচেজের যে অনেক তথ্য দেখান না, যে আপনার 12 মাসে রিটার্ন দিয়ে আপনার সিএ রিপোর্ট মিলবে না, তাহলে আপনার মনে তো কোশ্চেন জাগে যে আমার হয়তো রিটার্নে কিছু গ্যাপ আছে, জি স্যার। অথবা লোকাল পারচেজগুলি দেখান না। তাহলে এরকমভাবে আপনি নিজে উদ্ঘাটন করলেন বা এনবিআর এর সারাও উদ্ঘাটন করলো যে আপনার রিটার্নের সাথে সিএ রিপোর্টের পুরো তথ্য মিলে না, তাহলে উনি আপনাকে বলতে পারে যে আরেকটা রিটার্ন জমা দিয়ে দেন, বলতে পারে কি না?
তাহলে ওই রিটার্নটা জি কি স্যার। হবে? ফুল অর এডিশনাল অবলিক অল্টারনেটিভ রিটার্ন। তাহলে বলেন এই যে ABCD 4 রকম রিটার্ন নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? এই 4টা নিয়ে কোশ্চেন আছে কিনা বলেন, তার সামনে আগাবো। না স্যার। আচ্ছা, তার সামনে আগায় দেখেন এখানে কি বলা আছে। জি পর্যন্ত করা যায়? জি অ্যামেন্ডমেন্ট কতদিন পর্যন্ত করা যায়? অমানমেন্ট ওই দ্বারা এই সেকশন 66 দেখবেন, ওইখানে বলা আছে আপনি যদি স্বপ্রণোদিত হয়ে মনে করেন আপনি নিজেই নিজের ভুল কি ধরতে পারছেন, নিজের থেকে কারেকশন করবেন, তাহলে আপনি 4 বছর বন্ধ করতে পারবেন স্বপ্রণোদিত হয়ে। এবং যেই পরিমাণ টাকা সেলস ব্যাট কম দিচ্ছেন তার উপরে 1% আপনি ইন্টারেস্ট দিয়ে দিবেন, তাহলে আর এনবিআর কিছু বলবে না। আর এনবিআর এর স্যাররা যদি নিজেরা উদ্ঘাটন করতে পারে তাহলে আপনাকে কি করবে? সমপরিমাণ বা অর্ধেক জরিমানা করতে পারবে। বুঝছেন ভাই? থ্যাংক ইউ স্যার। নিজের থেকে, এবং ইন্টারেস্ট তো দিবেনি। এটা হলো ওনারা যদি উদ্ঘাটন করে আর কি। আচ্ছা, তাহলে দেখেন নিচে কি বলা আছে, খেয়াল করেন। 2 এ ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ ট্রেডার অর অ্যাপ্রোভ wholesaler and when to pay VAT at the rate 5% or 1.5%। আচ্ছা, আমরা যখন আলোচনা করছিলাম তৃতীয় তফসিলের লাস্টে বলা ছিল না ব্যবসায়ীরা চাইলে 5% ব্যাট দিতে পারে, অথবা আরেকটা বলা ছিল না কিছু কিছু ব্যবসায়ী 1.5% ব্যাট দিতে পারে, বলা ছিল কিনা বলেন? আচ্ছা, এখন দেখেন তো এইখানে এই ফরম্যাটটা দেখেন 1 থেকে 9 পর্যন্ত ঘর আছে কিনা ভাই? জি স্যার। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি দেখেন যে আমি ধরেন 1.5% হার রেটে ব্যাট দিব, যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কি 1 থেকে 9 পর্যন্ত আছে দেখেন তো। আচ্ছা, আমারটা মনে হয় নিবে না, কারণ আমি তো সার্ভিস প্রদানকারী, এই জন্য দেখাচ্ছে না। দাঁড়া, দাঁড়ান, এটা মানে হ্যাং করছে কম্পিউটার। আচ্ছা, যাকে আলোচনা করি মাঝে মাঝে এরকম হয়, বুঝছেন? এখন ওই নেট, আচ্ছা দেখেন আমরা যদি বলি দেখেন অ্যামেন্ড ক্লিক করলাম, হ্যাঁ। এখন আমি যদি বলি যে আমি এই যে এখানে যদি ক্লিক করি দেখেন দেখেন তো ঘর কমে গেছে কিনা বলেন? ঘর কমে গেছে 1 থেকে 9 পর্যন্ত কি আছে? নাই স্যার। আবার যদি দেখেন ক্লিক করি না আমি এটা করব না, নো, তাহলে দেখেন তো ওই যে আমার সিগন্যাল দিতেছে, দিয়ে আবার আগের মতো চলে গেছে না? আছে? জি। আচ্ছা, এটার কারণ হলো কি দেখেন যে আমাদের দেশে কিছু কিছু প্রসিদ্ধ পাইকারি ব্যবসায়ীদের একটা জায়গা আছে না, যেমন কারণ বাজার, ইসলামপুর, খাতুনগঞ্জ, নবাবপুর, কি নামাবাজার আছে কিনা বলেন? তাহলে এইসব জায়গায় পাইকার অবস্থান করছে, আইনে বলছে ওইখানে এটার জন্য একটা এসআর আছে, বলছে আপনি যদি ওই পাইকাররা যেখানে থাকে ওইখানে যদি ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ, আপনি যদি ব্যাট অফিসে যা বলেন যে আমি কারণ বাজার বা ইসলামপুর বা নবাবপুর বা খাতুনগঞ্জে অবস্থিত ব্যবসায়ী, হ্যাঁ, আমি পাইকারি হিসাবে ব্যাট দিব, 1.5% ব্যাট দিব, আমি কোনো রেয়াত নিব না, কোনো এটি সমন্বয় করবো না, তাহলে আপনার জন্য এই ঘর। আর আপনি যদি বলেন যে না আমি নর্মাল ব্যবসা প্র্যাকটিস করবো, তাহলে আপনার জন্য কি এখানে নো দিবেন। ধরতে পারছেন সবাই? এটা হলো কাদের জন্য? পাইকারি ব্যবসাদের জন্য। এখন আপনি বলেন আপনারা এই যে রিটার্নে
কোনো ক্রয় বিক্রয় যদি না থাকে, একেবারে 100% ক্রয় বিক্রয় না থাকে, তাহলে কোথায় ক্লিক করবেন? আমার কোনো লেনদেন নাই, কি করবেন? আমার কোনো লেনদেন নাই, লাস্টে যে চেক দিয়ে দিবেন আমার সকল তথ্য সঠিক, দিয়ে কি রিটার্নটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর যদি আপনার কোনো ক্রয় বিক্রয় থাকে, মানে কেনা থাকে বেচা থাকে, তাহলে কি দিবেন? ইয়েস দিবেন না? বুঝতে পারছেন? শূন্য রিটার্ন হলে কি দিবেন? নো। আর লেনদেন থাকলে কি দিবেন? ইয়েস। আচ্ছা বলেন, এই পর্যন্ত সবাই কোশ্চেন বুঝছে? আর যেই দিনে রিটার্ন জমা দিই ওই দিনের তথ্য, আবার অ্যামেন্ড যেদিন করবেন কি, যে আমরা যদি আজকে অ্যামেন্ড করি, আমি যদি অ্যামেন্ডে ক্লিক করছি, তাহলে আমার লিখতে হবে না কী কারণে অ্যামেন্ড করব, কি বলেন? তাহলে অ্যামেন্ডমেন্টের ডেট দেখছেন, 15 তারিখ রিটার্ন সাবমিট করছি, অ্যামেন্ড যদি আজকে 21 তারিখ করি। তাহলে বলেন এই পার্ট 2 নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? বলেন, পার্ট 2 নিয়ে কারো কোশ্চেন আছে? ভাই স্যার নাই স্যার, কোশ্চেন আছে। কারোই কোশ্চেন নাই? এখন আপনারা কি ভালো বুঝছেন না কি যে বুঝছেন এটাই বোঝেন নাই? কোনটা বলবো সম্ভবত বলেন? কোনো কোনটা বলবো বলেন? বলছে আমি কোনটা বুঝবো? স্যার তাহলে আরেকবার একটু রিপিট বলে দেন। না না, এত রিপিটে লাগাইতে পারবো না। হ্যাঁ, এত রিপিটে লাগাইতে পারবো না। যে যাত্রী মিস করছে সে পরে ভিডিও দেখে নেবে, আমি ভিডিও রেকর্ডিং দিয়ে দিতেছি না আপনাদের। জি স্যার। শুনে তবে একটা কথা বলি, এই ভিডিও ইউটিউবে থাকে তো আপনারা পরবর্তী 3 মাসের মধ্যে ডাউনলোড করে রাখবেন, আর নতুবা যদি 3 মাস পরে না পান আমার কোনো দোষ নাই। নেক্সট 3 মাস পর্যন্ত আমি গ্যারান্টি দিতেছি এনি হাউ, মনে করেন ডিসেম্বর পর্যন্ত কোনো সমস্যা হবে না। ডিসেম্বরের পরে যদি ডিলেট হয়ে যায় আমি কিন্তু কিছু জানি না, কারণ আমাদের ব্যাচের পরে ব্যাচ চলতে থাকে, এইভাবে কি সম্ভব হয় না, বুঝছেন? কারণ ইউটিউবের তো লিমিটেশন আছে। আপনারা ডিসেম্বর পর্যন্ত করবেন, যে কোনোভাবে ডাউনলোড করে রাখবেন বা দেখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই এবার পার্ট 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে বিক্রয় কর কিভাবে দিবেন, মানে বিক্রি এন্ট্রি কীভাবে দেন। দেখেন প্রথমটাতেই বলা আছে জিরো রেট গুডস অ্যান্ড সার্ভিস, ডাইরেক্ট এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, নোট 1, আরেকটা কি নোট 2। তাহলে আপনি বলেন, আপনি যদি দেশের বাইরে পণ্য বা সেবা সরাসরি রপ্তানি করেন তাহলে আপনি রপ্তানিকারক না ভাই? বলছে আপনারা যদি দেশের বাইরে, হ্যাঁ, তাহলে আপনি পূরণ করবেন কি 1। আর আপনি যদি ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে রপ্তানি করেন বা অন্য কোনো রপ্তানিকারকে সাপ্লাই দেন যে আপনাকে ডলারে পেমেন্ট দিচ্ছে এলসির মাধ্যমে, তাহলে প্রচুর রপ্তানিকারক, তাহলে পূরণ করবেন 2। তাহলে বলেন 1 আর 2 সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা জি স্যার। 3, এক্সাম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস। আপনি যে পণ্যটা বিক্রি করছেন এটা প্রথম তহসিল দ্বারা অব্যাহতি বা এসআরও দ্বারা অব্যাহতি, বেচার সময় ব্যাট নাই, তাহলে আপনি কি এক্সাম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস বিক্রি করতেছেন না? তাহলে আপনি পূরণ করবেন নোট 3। দেখেন ধরতে পারছেন কি? 4, স্ট্যান্ডার্ডের গুডস অ্যান্ড সার্ভিস। আপনার বিক্রি করার সময় সেলস ভ্যাট যদি 15% দেন তাহলে আপনি পূরণ করবেন কি? নোট 4, স্ট্যান্ডার্ডের গুডস অ্যান্ড সার্ভিস। তাহলে বলেন 1 2 3 4। 1 হলে সরাসরি রপ্তানিকারক, 2 হলো প্রচ্ছন্ন রপ্তানিকারক, 3 হলো অব্যাহতি পণ্যের ব্যবসায়ী মানে যার সেলস ভ্যাট নাই, 4 নাম্বার হলো স্ট্যান্ডার্ডের গুডস অ্যান্ড সার্ভিস। 5 নাম্বার দেখেন গুডস বেসড অন এমআরপি। এটা দিয়ে দেখেন তো আপনার কেউ বোঝেন নাকি এই জিনিসটা কি? গুডস বেসড অন এমআরপি। স্যার এমআরপির উপর বিক্রয়ের তথ্য এখানে দিতে হবে। আচ্ছা মনে করেন যে আমার এক ফ্রেন্ড আছে, বুঝছেন, উনি এনবিআরে জব করে। আমি বললাম যে ভাই কেমন আছেন এই সে, উনি বলতেছে ভাই এমনি ইয়াতে নাই, ওই সিগারেট কোম্পানিতে ডিউটি করি। তাহলে দেখেন এই যে বিভিন্ন রকম সিগারেট কোম্পানি, ব্রিটিশ, আমেরিকান, টোবাকো, আরও সিগারেট কোম্পানি আছে, এদের ভিতরে দেখবেন যে একটা করে ব্যাট অফিস আছে। ব্যাটের লোকজন কি শিফটিং ধরে ডিউটি করে, কারণ এদের প্রত্যেকটা প্রোডাক্টে ভ্যাট আছে না বা এইচডি আছে না? জি স্যার। তাহলে
আপনি দেখবেন সিগারেট কোম্পানি সিগারেট যারা বিক্রি করে ওদের কিন্তু ব্যাট নিয়ে ঝামেলা করে না। সরকার কি করছে জানেন, যারা ম্যানুফ্যাকচারার তাদের উৎপাদিত সিগারেটের উপরে ব্যাটটা নিয়ে নেয়, সেলস ব্যাটটা পর্যন্ত নিয়ে নেয়। তাহলে আমরা বলতে পারি না সিগারেট, ঔষধ, তারপরে অ্যারোসল, ডিজেন্টিফায়ার এমন কিছু পণ্য আছে যেগুলি উৎপাদন স্তরে সরকার পুরা সেলসের ব্যাটটাও নিয়ে নেয়। তাহলে এটা কি এমআরপি মানে কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস না? স্যার আমাদের যে স্যার ব্যান্ড রোল বিক্রি যেমন স্যার আমাদের কোমল পানীয়টা কি সেম এভাবে? আচ্ছা, আপনি কি ওই ব্যান্ড রোলের কথা শোনেন? ব্যান্ড রোল তো আপনি যে ওই যে কোক কোক বা বিভিন্ন সিগারেট বক্সের উপরে দেখবেন যে ব্যান্ড রোল লাগানো থাকে, ঠিক না? ওই 10 টাকা সিগারেটের জন্য এত টাকা ব্যান্ড রোল, এটা কিনেই তো ওরা লাগায়। কিন্তু তারপরেও দেখবেন যে ওরা উৎপাদন স্তরে টোটাল বিক্রির উপরে ব্যাট দিয়ে দেয় কিনা। আপনি দেখবেন ওষুধ কোম্পানিতে কখনো ব্যাটের লোক আছে? আজকে তো শুনছেন বিডিএস ছাড়া? না স্যার আচ্ছা, অত কেন সময়। কেন যায় না? কারণ তারা ফার্মেসিতেও যায় না। কারণ দেখবেন যে ওষুধের গায়ে লেখা আছে ভ্যাট সহ মূল্য এত টাকা। তাহলে এই ধরনের পণ্য যারা বিক্রি করে, যেগুলি সরকার কি করে এমআরপির উপরে ভ্যাট নিয়ে যায়, তাহলে ওই ওই পণ্যগুলি কোথায় এন্ট্রি দিবেন? নোট 5 এ। নোট 5 এ। বেসড অন এমপিআর। হ্যাঁ, ঠিক আছে, MRP এমআরপি তে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বোঝেন, মনে করেন সিগারেট, বিড়ি, জর্দা, গোল এগুলোর মধ্যে এটা হচ্ছে এমআরপি। হ্যাঁ, এগুলিও যদি এমআরপির উপরে উৎপাদন স্তরে ব্যাট নিয়ে নেয় তাহলে এই 5-এ দিবেন। এখন আপনারা বোঝেন, মনে করেন ওই যে লাস ফার্মা আছে না, তারপর এরকম কিছু ওষুধ কোম্পানি আছে না যারা ব্যাট নিবন্ধিত? জি স্যার আচ্ছা, এই কোম্পানি তো ওষুধ বিক্রি করে না। জি জি তাহলে এখন বেক্সিমকো বা যারা ওষুধ উৎপাদনকারী স্কয়ার, তারা যদি এমআরপির উপরে এন্ট্রি দেয়, তাহলে তারা তো তাদের সেল দেখাইলো। কিন্তু লাস ফার্মা বা যেসব ওষুধ কোম্পানি হাসপাতালের মধ্যে যে ফার্মেসি আছে, যারা ডিপার্টমেন্টাল স্টোরের মতো বিনু আছে, তাহলে তার সেলসটা সে কীভাবে এন্ট্রি দিবে বলেন? স্যার উনি কি তাহলে ব্যবসায়ী হিসেবে দিবে? না না, আপনি বোঝেন, উনি যখন ওষুধটা বেচবে ওনার জন্য ব্যাট কি আছে? কারণ উৎপাদনকারী ব্যাট দিয়ে দিছে না। হ্যাঁ স্যার, উৎপাদনের সময় তো ব্যাট দিয়ে দিছে। তাহলে আমি বলতে পারি না যে উৎপাদন স্তরে ব্যাট যদি দিয়ে দেয়, আপনি সিগারেটের ডিলারশিপ নিলেন, এর পাশাপাশি অন্যান্য কোম্পানিরও ডিলারশিপ আছে, তাহলে আপনি ডিলারশিপ হিসেবে সেলসটা দেখাইতে হবে না আপনাকে? কি বলেন? স্যার সেক্ষেত্রে তো যেগুলো তাহলে তাহলে আমি বলি আমরা দেখতেছি 1 থেকে 8-এর মধ্যে আপনার কিন্তু কোনো ফর্ম নাই, তাহলে আমরা এক্সাম টেটে যদি এন্ট্রি দিই ভুল হবে? টিক খাটায়া ভুল হবে। জি, মনে করেন আমার জন্য কি ঘর রাখছে বলেন? আমি কিন্তু কোনো ঘর পাইতেছি না। আমার তো এক সময় একরকম ব্যথার সময় ব্যাট জিরো কিনা বলেন? জি তাহলে আমি যদি টেকনিক খাটাই যে আমার জন্য যদি ঘর নাই, আমি তো এখানে দিলে ব্যাট চলে আসবে, এখানে দিলে ব্যাট চলে আসবে, যেখানে দিয়ে ব্যাট চলে আসবে, তাহলে আমার যেহেতু উৎপাদনকারী 5 নাম্বার নোটে পূরণ করছে, এটা ভাই টেকনিক, এটা বইয়ে নাই, এটা কোনো বিদ্যায় নাই, কেউ কেউ বলবে না। তাহলে আমি একটা টেকনিক খাটাইতে পারি কিনা? আমারটা অনেক সময় অনেকটা তো ব্যথার সময় ব্যাট জিরোর মতোই, কি বলেন? জি স্যার। স্যার অবশ্যই স্যার। তাহলে আমরা এই টেকনিকটা খাটাইতে পারি না? কি বলেন? দেখে আপনার নোট দিবেন। এখন যে তর্ক করবে তারা বলবেন যে ভাই তাহলে বলেন আমি কোথায় দেখাবো আমার সেলস, নাহলে আমি কি সেলস দেখাতে পারবো? বলেন। বুঝতে পারছি স্যার। টেকনিক বুঝছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। কারণ আপনার জন্য তো অব্যাহতি, ঠিক না? অব্যাহতি না, ব্যাট জিরো, আপনার তো ব্যাট দিয়ে দিচ্ছেন, এইবার চিন্তা করেন। আচ্ছা দেখেন, তাহলে গ্যাস ডিলার, দেখেন গ্যাস ডিলার, গ্যাসের পাম্প যদি কারো থাকে, দেখেন গ্যাসের পাম্প যদি কারো থাকে, সে গ্যাস কেনার সময় ব্যাট দিয়ে আসে না? জি ডিজেল অকটেল কেনার সময় ব্যাট দিয়ে, তাহলে কোনো পেট্রোল পাম্প যদি নিবন্ধিত হয়, তাহলে সেই ব্যক্তিও কি 4 নাম্বার নোট এন্ট্রি দিতে পারে না? দেখেন তো, পারে। ঠিক বুঝছেন এবার? এইভাবে ইয়া করবেন। জি আচ্ছা দেখেন, গুডস অবলিক সার্ভিস বেসড অন স্পেসিফিক ব্যাট, ওই যে আছে না, ইট প্রতি 1000 এত টাকা, রড প্রতি টন এত টাকা, হ্যাঁ, তারপরে কি আছে, নিউজ প্রিন্ট প্রতি টন এত টাকা, সুতা প্রতি কেজি এত টাকা। তার এইভাবে কিছু পণ্যের তৃতীয় তফসিলের ওই যে টেবিল 1-এ ছিল 5%, টেবিল 2-তে 7 টেবিল 3, টেবিল 4-এ কিছু পণ্য আছে কিনা বলেন? এমএস রড সুনির্দিষ্ট, তাহলে ওইগুলি আপনার 6-এ পূরণ করবেন না? দেখেন তো, মানে স্যার যেগুলোর হচ্ছে কেজি, টন, হ্যাঁ, প্রতি কেজিতে, প্রতি লিটারে, প্রতি টনে রেট, এগুলি দিব আমরা কি কোথায়? 6-এ। আচ্ছা, এখন দেখেন আছে 7 আর 8, 8-এ যাই আমি, এগুলো তো আমি সাফলম দেখাবো একটু পরে। 8-এ যায়, দেখেন তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে 5টা ক্যাটাগরি আসছে কিনা বলেন?
এখন আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হন আর যদি ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করেন স্ট্যান্ডার্ড না করে কি ট্রেডিং ব্যাট, তাহলে আপনি লিখবেন না কমার্শিয়াল ইম্পোর্টার অ্যান্ড ট্রেডার্স, লিখবেন কিনা বলেন? জি স্যার। আপনি যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট বা এলপিজি এই ধরনের ব্যবসা করেন তাহলে আপনি এটা ক্লিক করবেন। আপনি যদি সুপার শপের ব্যবসা করেন, স্বপ্ন আগরা মিনা বাজার, তাহলে এটা ক্লিক করবেন। আপনি যদি মনে করেন মেডিসিন রিলেটেড প্রোডাক্ট যার ব্যাট হচ্ছে 2.4, এখানে ক্লিক করবেন। আপনার যদি হয় গ্যাস সাপ্লাই তাহলে ক্লিক করবেন। তাহলে বলেন এই 5 জনের জন্য এই 8 নাম্বার নোট কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন এই 8 নাম্বার নোট এই 5 জন পূরণ করবে, তাহলে আর বাদ বাকি সবার জন্য 7 না ভাই? কি লেখা আছে? গুডস অবলিক সার্ভিস নট আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট, গুডস অবলিক সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট। আপনি কি 15%-এর নিচে যদি বেচেন তাহলে আপনি নোট 7 পূরণ করবেন না? তৃতীয় তফসিলের কিছু উৎপাদনকারী এবং কিছু সেবা প্রদানকারী ব্যাট 5% কিনা বলেন? তৃতীয় তফসিলের আছে কিনা বলেন? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক না? তাহলে এরা 7 নাম্বার নোটে সেলসটা দেখাবে না? জি স্যার। তৃতীয় তফসিলের টেবিল টুর কিছু পণ্য উৎপাদনকারী এবং সেবা প্রদানকারী ব্যাট 7.5%, এর মধ্যে যোগানদারও আছে, প্রোকুরমেন্ট প্রোভাইডার এবং অন্যান্য যে যারা 7.5, তারা 7 নাম্বার নোট পূরণ করবে না ভাই? জি স্যার। তারপরে তৃতীয় তফসিলের টেবিল 3-র যেসব ব্যবসায়ী 10% ব্যাট দেয় তারা 7 নাম্বার নোট পূরণ করবে না? তাহলে যাদের 1 থেকে 6-এর মধ্যে পূরণ করার সুযোগ নাই এবং 8-এও নাই, অন্যান্য সবাই 7 নাম্বার নোট পূরণ করবে কিনা বলেন? জি স্যার। তাহলে দেখেন এটা হলো 1-এর এ, 2-এর এ, এইভাবে 9-এর এ হচ্ছে টোটাল সেলস, কি বলেন? ভ্যালু টোটাল সেলস। 9-এর বি হচ্ছে টোটাল এসডি, আর 9-এর সি হচ্ছে টোটাল ব্যাট। দেখেন এই যে 9-এর সি কি টোটাল পদেয়। তাহলে বলেন এই সেলসের পার্টটা সবাই বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি স্যার। পণ্য হইলে তো আমরা সাফল্য দেখাবো, পণ্য, সেবা হলো সেবা। সেলস নিয়ে কারো কোশ্চেন থাকলে বলেন। বলছি সেলসের পার্টে কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো স্যার? জি বলেন। স্যার এই যে ভ্যালু আর এইচডি, জি ভ্যালু থেকে কি এইচডি বিয়োগ করে সেটা কি ভ্যাট না, হবে? আপনি দেখেন আমরা ব্যাটের নিয়মে জানি যে আপনি কোনো পণ্য যদি ধরেন একটা পণ্য বিক্রি করলেন যেটাতে ব্যাটও আছে এইচডিও আছে, তাহলে আপনি 1 লাখ টাকা ধরেন পণ্যটা বিক্রি করলেন ভ্যালু, জি স্যার। এটার উপর 10% এইচডি, তাহলে এই 1 লাখ টাকার উপর 10% 10,000 টাকা আসবে এখানে। তারপরে আপনি 1 লাখ, 1,10,000-এর উপর 15% ব্যাট। হ্যাঁ 1 লাখ আর 10,000 কত হলো? 1,10,000, এই 1,10,000-এর উপরে 15% ভ্যাট দিবেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে এসডির উপরে ভ্যাট দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে বলেন আশা করি সাপ্লাই পার্টটা বুঝছেন। তাহলে 9-এর সি হচ্ছে টোটাল পদেও কিনা বলেন? আচ্ছা, এইবার যাই আমরা পারচেজের তথ্য কীভাবে এন্ট্রি করবো। দেখেন পার্ট 4 পারচেজ আউটপুট ট্যাক্স। আপনি যদি বিদেশে পণ্য রপ্তানি করেন ঠিক তেমনি আপনি এলসি দ্বারা পণ্য কিনতে পারেন কিনা বলেন? অবশ্যই স্যার। আবার দেখেন অনেকের যারা দেখবেন বিদেশ থেকে পণ্য যারা বিদেশে রপ্তানি করে তারা বন লাইসেন্স নামক একটা লাইসেন্স দেয়, ওই লাইসেন্সের মাধ্যমে ইম্পোর্টও করে। তাহলে দেখেন বিদেশ থেকে যদি পণ্য ইম্পোর্ট করেন বন লাইসেন্সের মাধ্যমে, তাহলে দেখেন জিরো রেট গুডস অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট 11 নাম্বার নোটে দিবেন। আর আপনি যদি ব্যাক টু ব্যাক এলসি দিয়ে লোকালভাবে স্থানীয়ভাবে কিনেন তাহলে নোট 10 পূরণ করবেন। দেখেন 10 আর 11 বুঝছেন কিনা? ব্যাক টু ব্যাক এলসিতে কিনলে 10 আর বিদেশ থেকে ইম্পোর্ট করলে কোথায়? বন লাইসেন্সের মাধ্যমে 11। মানে স্যার হচ্ছে বিদেশ থেকে সরাসরি আমি নিয়ে আসলে হচ্ছে 11 কিন্তু হ্যাঁ বন লাইসেন্স থাকতে হবে। বল লাইসেন্স। বন লাইসেন্স না থাকলে কিন্তু 11 না। বন লাইসেন্স না থাকলে আপনি পূরণ করবেন এই যে একটু আলোচনা করবো 22, ঠিক আছে? কিন্তু বন লাইসেন্স থাকলে 11 আর Yes. মানে ব্যাট জিরো থাকে। আর এলসিতে কিনলে কোথায়? 10। এক্সামটেড গুডস অ্যান্ড সার্ভিস, আপনি এমন পণ্য বা সেবা কিনছেন যেটাতে কি নাই? ব্যাট নাই। বিদেশ থেকে ইনপুট করছেন, মসুরের ডাল আনছেন, ছোলা বুট আনছেন, আটা আনছেন, গম আনছেন, চাল আনছেন, তাহলে কোথায় দিবেন? 13-তে। আর যদি স্থানীয়ভাবে কিনেন প্রথম তফসিলের পণ্য কোথায় দিবেন? 12-তে। দেখেন ধরতে পারছেন কিনা? 12। এখন আমাদের এক্সামটেড আমরা জানি না, আমাদের ফ্যাক্টরি বাড়া এক্সামটেড কি বলেন? বেতন এক্সামটেড। তাহলে কেউ চাইলে আমরা লোকাল পারচেসে বেতন আর ফ্যাক্টরি ভাড়া দেখাতে পারি কিনা বলেন?
যদি কেউ চান যে আমার সি রিপোর্টের সাথে 100% মিলে যাবে, দিতে পারেন কিনা বলেন? আচ্ছা দেখ, আপনারা ধরতে পারেন না মনে হয় না? তাহলে অব্যাহতি প্রাপ্ত পণ্য দিবেন কোথায়? স্থানীয়ভাবে 12তে, আর বিদেশ থেকে ইম্পোর্ট করলে কোথায়? 13তে। এখন দেখেন স্ট্যান্ডার্ড গুডস অ্যান্ড সার্ভিস, আপনি যদি 15% হারে কোনো পণ্য কিনে থাকেন ব্যাট দিয়ে, তাহলে কি 14, স্থানীয়ভাবে কিনে 14তে, আর বিদেশ থেকে আনলে কোথায়? 15তে। সব বুঝতে পারছেন? যদি কেনার সময় ব্যাট কত পার্সেন্ট দিচ্ছেন? 15%। তাহলে দিবেন স্থানীয়ভাবে 14তে, আর বিদেশ থেকে আনলে কোথায়? 15তে। 15%-এর নিচে ব্যাট দিয়ে যদি কিনেন, গুডস অ্যান্ড সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড, মানে কি 15%-এর নিচে ব্যাট দিয়ে কিনছেন, যেমন ট্রেডিং ব্যাট দিয়ে কিনছেন 5%, যোগানদার থেকে কিনছেন, চালান আছে 7.5% বা 10%, বিদেশ থেকে আনলে দিবেন 17তে, আর স্থানীয়ভাবে কিনলে কোথায় দিবেন? 16তে। গুডস অ্যান্ড সার্ভিস বেসড অন স্পেসিফিক ব্যাট, সুনির্দিষ্ট কর দিয়ে যদি কিনেন তাহলে কোথায় দিবেন? 18তে। কোথায় দিবেন? 18তে। The goods oblique service not admissible for credit local purchase, আপনি যদি রেয়াত না নেন, ঠিক আছে, যেটা রেয়াত পাবেন না, টার্নওভার কর দিয়ে কিনছেন, টার্নওভার কর দিচ্ছেন কিন্তু আদায় হয়ে গেছে, তাহলে কোথায় দিবেন? 19-এ। সরি, দেখেন কোথায় দিবেন? 19-এ। আর যদি আপনি ইয়া করেন, অনিবন্ধিত ব্যক্তির থেকে কিনেন, তাহলে কোথায় দিবেন? 20-এ। তাহলে বলেন অনিবন্ধিত ব্যক্তি ব্যাটটা আমরা কোথায় দিই? গোডাউন ভাড়া, অফিস ভাড়া, ভ্যালুটা কোথায় দিবেন? 20-এ দিবেন না? আর ব্যাটটা কোথায় দিবেন? 27-এ। তাহলে দেখেন, ব্যাট আপনি টার্নওভার চালান দ্বারা কিনছেন, ব্যাট আদায় হয়েছে, কিন্তু কি করতে হবে না? নতুন করে জমা দিতে হবে না, 19-এ দিবেন। আর অনিবন্ধিত ব্যক্তির থেকে কিনলে কোথায় দিবেন? 20-এ। এখন এখানে একটা কথা বলছে, দেখেন কি বলছে, ইফ অল দ্য প্রোডাক্ট অবলিক সার্ভিস ইউজ সাপ্লাই আর দ্য স্ট্যান্ডার্ড রেট ফিল আপ 10 to 12, তাহলে বলছে আপনি যদি আদর্শ হারে পণ্য বা সেবা বেঁচে থাকেন, তাহলে আপনি পূরণ করবেন কি বলেন? 10 থেকে 20। দেখেন ধরতে পারছেন কিনা? কি বলছে? আপনি যদি স্ট্যান্ডার্ড রেটে পণ্য বা সেবা বেচেন, তাহলে কি পূরণ করবেন? 10 থেকে 20। হ্যাঁ, এই এক ভাই কল দিচ্ছে, ওনারা বলে দাও যে আমি ক্লাসে পরে কলটা ব্যাক করবো, ক্লাস 10টা বাজে ক্লাসে ব্যাক করবো। তাহলে আপনি যদি মনে করেন স্ট্যান্ডার্ড রেটে কিনেন, তাহলে রেয়ারটা অটোমেটিক পেয়ে যাবেন না এখানে। আপনি যদি স্ট্যান্ডার্ড রেটে ইম্পোর্ট করেন, রেয়ার পেয়ে যাবেন না। তারপরে 5%, 7.5% দিয়ে যদি কিনেন, লোকালভাবে কিনেন, রেয়ার পেয়ে যাবেন। তাহলে এইভাবে এই কারণে বলছে যে এখানে যখন পার্সেসটা দেখাবেন 10 থেকে 20, এখানে মানে পদীয় ব্যাটগুলিও ফেরত আসবে। এটাই তো আমরা রেয়াত পদ্ধতি বলছি। কি বলেন সবাই? ধরতে পারছেন? জি স্যার। কেন 10 থেকে 20 পূরণ করবেন? কারণ আপনি স্ট্যান্ডার্ড রেটে দিচ্ছেন, এই ব্যাটটা ফেরত পেয়ে যাবেন। আদর্শ হারে ব্যতীত দিচ্ছেন, ব্যাটটা ফেরত পেয়ে যাবেন। সুনির্দিষ্ট দিচ্ছেন, ব্যাটটা ফেরত পেয়ে যাবেন। এই জন্য 10 থেকে 20 বলছে। নিচে কি বলছে দেখেন, অল দ্য প্রোডাক্ট অবলিক সার্ভিস ইউজ সাপ্লাই আর নট স্ট্যান্ডার্ড রেট, মানে আপনি যদি পণ্য এবং সেবা আদর্শ হারে না বেচেন, অর ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নট টেকেন, যদি রেয়াত না নেন, কি বুঝছেন তো? এবার কি দ্বারা? দাদরা 46 অনুযায়ী যদি রেয়াত না নেন, তাহলে পূরণ করবেন 21 আর 22। তাহলে যেসব বাণিজ্যিক আমদানিকারক ভাই আছেন, যারা রেয়াত নেবেন না, অব্যাহতি পণ্যের ব্যবসা আছেন, তাহলে 21 আর 22 পূরণ করবেন কিনা বলেন? তাহলে রেয়াত নিলে 10 থেকে 20, আর রেয়াত না নিলে 21 আর 22। দেখেন ধরতে পারছেন কিনা? 21-22। আচ্ছা, এখন একজন রপ্তানিকারক, এটা তো বলছে মানে সহজ ভাষায়, কিন্তু উনি জিরো রেট গুডস কিনে, তাহলে উনি 11-12 পূরণ করবে না? তারপরেও করবে কিনা বলেন? তারপরে আপনি আবার মনে করেন আপনি রেয়াত নেন, 10 থেকে 20 পূরণ করছেন, কিন্তু একটা চালান 4 মাস পার হয়ে গেছে, তাহলে আপনি কি 21 এন্ট্রি দিবেন স্থানীয় করা হইলে? এগুলি ব্যতিক্রম, ঠিক না? কি বলেন? 4 মাস পার হয়ে গেছে স্যার, বুঝি নাই। মনে করেন আপনি একটা 6.3 দ্বারা কার্টুন কিনছেন, আমরা কি জানি রেয়াত নিতে হলে 4 মাসের মধ্যে নিতে হয় না? জি স্যার। তাহলে আপনার যদি কোনো কারণে 4 মাস পার হয়ে যায়, তাহলে আপনি 10 থেকে 20 এন্ট্রি দিলে এটা ভুল হবে না? রেয়াতটা চলে আসবে না? জি স্যার। তাহলে আপনি 21 নাম্বার নোট এন্ট্রি দিবেন না? জি স্যার। আপনি মনে করেন ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন, যেটা উপকরণ না,
হেড অফিসের বিদ্যুৎ বিল দিচ্ছেন, উপকরণ না, এরকম অনেক খরচ করছেন যেগুলি কি না উপকরণ না, কিন্তু আপনার কাছে চালান আছে, তাহলে আপনি 21 এন্ট্রি দিতে পারবেন না ভাই। জি, স্যার। ওইটা তো একটা মোট কথা দিয়ে কি সবাইকে বুঝাইছে। তাহলে 23-এর এ, এই 23-এর এ টোটাল পারচেস কিনা বলেন, আর 23-এর বি জি, স্যার, টোটাল total। টোটাল রেয়াত কিনা বলেন। তাহলে এইভাবে ওই যে 12 মাসের 23-এর এ দিয়ে আপনার কি বলে সিএ রিপোর্টের পারচেসটা মিলে যেতে হবে না? জি, স্যার। তাহলে বলেন এই পারচেসের পার সবাই বুঝছেন? জি, স্যার। আচ্ছা, আপনাদের একটা গুড নিউজ না ব্যাড নিউজ জানি না, আমি মনে হয় আপাতত আর ট্রেনিং করাবো না। এই আপনাদের আজকে ক্লাস তো, কালকে মনে হয় লাস্ট ক্লাস, তারপরে একটা ওই বছরব্যাপী ব্যাট ট্রেনিং আছে, ওদের কয়েকটা ক্লাস করাবো। ডিসেম্বর আগে তো করাবোই না, আর ডিসেম্বরের পরে সিদ্ধান্ত ডিসেম্বরের পরে নিব। এমন আছে আর ট্রেনিং নাও করাইতে পারি, ঠিক আছে, আবার 6 মাস 1 বছর পরে করাইতে পারি। আপাতত মনে হয় না ট্রেনিং আর করাবো। হ্যাঁ, তার মানে আপনারা মনে হয় লাকি বেস, এই জন্য ভিডিও দিয়ে দিতেছি আপনাদের। আর ফান্ডামেন্টালের পরে তো আরেকটা বেস আছে, না না করাবো না, আমি বলি আরেকটা কোর্স না না, স্যার, বলাই কোর্স দরকার, হোক আমরা যাই লাকি। হোক, আমি ট্রেনিংয়ের প্রতি আমি বলি শোনেন, এই 7 বছর ট্রেনিং করাইছি কেন? আপনাদের সাথে রিলেশন তৈরি করার জন্য, ঠিক আছে। যেই বিজনেস করার জন্য 7 বছর ট্রেনিং করাইছি, ওই বিজনেস শুরু করছি, এই জন্য আপাতত ট্রেনিং করাবো না। 7 বছর টানা আপনারাও তো ক্লান্ত ট্রেনিং করতে করতে, আপনি একটু রেস্ট নেন, আমি একটু রেস্ট নিই। তারপরে আবার 6 মাস 1 বছর পরে যদি দেখি ফ্রি টিরি পাই, 2-3 মাস সময় পাই, ফাঁকে দিয়ে একটা বেশ মানে একেবারে চিরতরে বন্ধ করবো কিনা জানি না, কিন্তু এইভাবে ঘন ঘন ট্রেনিং আর করাবো না। বছরে 1-2 বার হয়তো করাইতে পারি, তাও ফিজিক্যাল। তারপরে বলা যায় স্যার না। সময় সময় হেল্প পাওয়া যাবে তো আপনার কাছ থেকে? জি সময় সময় ফোনে পাওয়া যাবে তো? না না, ফোন তো আর বন্ধ মানে করি নাই। ফিজিক্যাল যাতে ফোনে পাওয়া যায়। না না শোনেন, ফোন আর হোয়াটসঅ্যাপ কি বন্ধ করছি? বন্ধ তো করি নাই। এখন কথা হলো কি, ব্যস্ততা বাড়তে হবে। শোনেন, সারা জীবন কি আপনি এক পজিশনে আছেন? আপনার প্রমোশন হইতেছে না, উন্নতি হইতেছে না? তাহলে এখন মনে করেন সারা জীবনে যে 6000 ভাই ব্রাদারকে ট্রেনিং করাইলাম কি উদ্দেশ্যে? সবাইকে ট্রেনিং করাইলাম যে 28 কোটি টাকা তোলার উদ্দেশ্যে। এখন 28 কোটি টাকা তুলতে হবে না, বুঝছেন নাই? ট্রেনিং করলেই তার হবে না। ট্রেনিং আপনাদের মধ্যে এরকমটা না হয় যে স্যার এখন ট্রেনিং নেই, এখন তো স্টুডেন্ট ফোন দিলে অতটা গুরুত্ব না নাই। না 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 না, শোনেন, আপনি তো টাকা দেন না এখনো। আপনাদের থেকে 2 লাখ টাকা নিজাম ভাই যতদিন বাচ্চা আছে, এই অনলাইনে রেকর্ডিং হয়ে আছে বলা ঠিক না, যদি আপনি বেঁচে থাকেন, আমি বেঁচে থেকে 2 লাখ টাকা আমি আপনার থেকে নিবই, ঠিক আছে? আল্লাহ বেঁচে থাকলে নিব। ওইটা আপনি ইয়া করেন না যে এই টাকা আমি ছেড়ে দিছি, ঠিক আছে? ওই টাকা তোলার তারপর জন্য তো গ্যাপ বুঝি না। দিতেছি। জি বুঝি নাই, ওই টাকা তোলার জন্য গ্যাপ দিতেছি, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে এটা হলো হয়তো আর 2টা ক্লাস করাবো। তারপরে 6 মাস না, একেবারে চিরতরে বন্ধ করবো না, হয়তো ডিসেম্বরের পরে 6 মাস বছরে 1-2 বার, মানে খুব রেয়ার করাবো কিনা না। এখন আর মানে মন থেকে এটা ক্লোজ রাখতেছি আপাতত, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা দেখেন, স্যার, বেশি ক্লান্তি লাগলে বেলি রোডে আসবেন, আমার প্রতিষ্ঠান আছে ওখানে, রিল্যাক্স হবেন এখানে এসে। আচ্ছা আপনি এমনি জানায় না, পার্সোনালি জানায়েন, বেলুড়োতে আমরা এমনিও যাই, ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে যাই, ঠিক আছে? রমনাবারকে হাঁটতে যাই, তখন যাই। ঠিক আছে আচ্ছা স্যার, জানায়েন, পার্সোনাল আপনার পার্সোনালি কল দিয়ে রাখবেন। না না, আমার ক্লান্তি লাগে না ভাই, আমি সবসময় এই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। কালকে ছুটির দিন দেখেন না, জমিতে যে গাছ লাগাই আসছি, আমি ওই ব্যস্ত থাকতে পছন্দ করি। না না, একটা কথা শোনেন, চিরকাল তার মানুষ এক লাইনে চলে না, ঠিক না? 6 বছর না, ট্রেনিং তা তো করাইলাম, বুঝতে ব্যবসা নিয়ে গবেষণা করলাম, একটু বড় কিছু করার চিন্তা ভাবনা করতেছি। 6000 ভাই একসাথে থাকলে বড় কিছু একটা চিন্তা করা যায়, বুঝেন নাই? আচ্ছা এখন যেটা বলি, তাহলে আপনারা বলেন, এই 4টা পার্ট তো সবাই ক্লিয়ার? প্রথম হইলো পার্সেসের তথ্য ক্লিয়ার, সেলসের তথ্য ক্লিয়ার, সবাই কি বলেন? এখন জি স্যার, আমরা এখন তো clear। গুরুত্বপূর্ণ একটা পার্ট আলোচনা করি, আমি শর্টকাটে বুঝাই, তাহলে দেখবেন যে মনে থাকবে। এমনি করলে বুঝবেন না। দেখেন এখানে 2টা পার্ট আছে, একটা হলো বৃদ্ধিকারী সমন্বয়, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর একটা কি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই 2টা পার্ট বুঝতে Decreasing দেখবেন রিটার্নের আপনার 90% আলোচনা শেষ। আচ্ছা এখন মনে করেন ছোটোবেলায় অঙ্ক করতাম, আমি গল্প করে বুঝাই, হ্যাঁ? এখন আমার লসাগু আর গসাগু প্যাচ লাগতো, আপনাদের কারো কারো লাগতো কিনা বলেন? লসাগু কোনটা আর গসাগু কোনটা? জি এখন হ্যাঁ প্যাচ লাগতো, এখন আমার প্রায় প্যাচ লাগতো, কিন্তু অঙ্ক পারতাম, এমনি সমস্যা নাই। একদিন স্যারে বললো, এই যে লম্বা করে দাগ দিলে লসাগু আর ঘর করে কি
করলে গসাগু, এরকম করে একটা বুঝাই দিল, তাহলে ওই দিন থেকে আপনার ক্যাপাস লাগবে? না স্যার, সহজ বুদ্ধি। তাহলে এখন চিন্তা করেন, এই যে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেন, আপনার যদি রিটার্নটা দেওয়া না লাগতো খুশি হইতেন না মনে মনে? হইতেন কিনা বলেন? জি স্যার। আবার এই যে ব্যাটের রিটার্নটা প্রতি মাসে 15 তারিখে যদি জমা দেওয়া না লাগতো, তাহলে আপনি খুশি হইতেন না মনে মনে? জি স্যার। তাহলে আপনি কল্পনা করেন এই রিটার্নটা সরকারের রিটার্ন। কার রিটার্ন? এই রিটার্নটা কিন্তু সরকারের স্যার রিটার্ন। প্রতি মাসে 15 তারিখে যদি রিটার্ন না দেওয়া লাগতো, হ্যাঁ, তাহলে তো আমাদের অনেকেরই গুরুত্ব কম থাকতো। না এটাই তো এই রিটার্ন, না না আমরা ওইভাবে না, আমি জাস্ট একটা দুষ্টামি করে একটা জিনিস শেখানোর উদ্দেশ্যে বলতেছি। তাহলে আমরা কল্পনা করি রিটার্নটা সরকারের কারণে দিতেছি আমরা, সরকার জি, বলছে স্যার। সরকারের জি, স্যার। কারণে কি সরকার রাজস্ব ধার্য দিতে, তাহলে এটা সরকারি হিসাব, কি বলেন? জি স্যার। তাহলে চিন্তা করেন 9.1টা সরকারের, এই 9.1-এ কোনো কারণে ট্রেজারি দেওয়া লাগে সরকারি টাকা দিবেন, জি। আর কোনো কারণে এই রিটার্নের টাকা যদি আমার পকেটে ঢুকে যায়, ব্যাগ আসে, তাহলে সরকারে কম দিবেন, দেখেন তো। কম দেবো। তাহলে আপনি মনে করবেন বৃদ্ধিকারী সমন্বয় মানে সরকারের পকেটে টাকা দেওয়া, আর হ্রাসকারী সমন্বয় মানে সরকারের পকেট থেকে টাকা এনে আমার পকেটে রাখা। দেখেন মনে থাকবে কিনা। বেশি জটিল দরকার নাই, সহজ হিসাব। বৃদ্ধিকারী মানে সরকারকে টাকা দিব, হ্রাসকারী মানে সরকার থেকে টাকা কেটে নিব। দেখেন, ঠিক আছে? তাহলে বুঝাই। দিব কিন্তু কম দিব। সুন্দর হয়েছে। তাহলে বৃদ্ধিকারী মানে সরকারের পকেটে টাকা বৃদ্ধি, রিটার্ন মানে সরকারের পকেট, বৃদ্ধিকারী মানে কি সরকারকে টাকা দেওয়া, আর হ্রাসকারী মানে কি সরকারের থেকে টাকা ফেরত নেওয়া। নিজের নিজের পকেটে আনা। হ্যাঁ, নিজের পকেটে ফেরত নিয়ে নিজের আসা। পকেটে টাকা স্যার। জি জি। তাহলে দেখেন বৃদ্ধিকারী প্রমাণ দেই। প্রথম, সরকারকে পকেটে টাকা দেওয়া, ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাট সোর্স বাই সাপ্লাই রিসিভার। আচ্ছা, আপনাদের মধ্যে যারা ক্লাস করতেছেন অনেকের কোম্পানির নামে শেষে লিমিটেড আছে না? আচ্ছা, এই লিমিটেডের কারণে লাস্ট ক্লাসে আপনারা জানলেন না যে 43টা সেবা দেওয়ার সময় আমার বিলের থেকে ব্যাট কাটতে রাখতে হবে, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 43টা সেবা হ্যাঁ, স্যার। দেওয়ার সময় আপনারা যে বিলের টাকা কাটতে রাখছেন, কি বলছে? ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাট সোর্স বাই সাপ্লাই রিসিভার। তাহলে আপনি সেবা প্রদানকারীর থেকে ব্যাট কাটে রাখছেন, এই টাকাটা সরকারকে দিয়ে দিতে হবে, এটা সরকারের টাকা না? তাহলে আমরা জি কি স্যার। জানি নিবন্ধিত কোম্পানি হইলে কি বলছে পরের মাসের 7 তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হবে না? পরবর্তী কর মেয়াদ বলা আছে ট্রেজারি না? করতে হবে। জি। তাহলে বলেন এটা এই 24 নাম্বার নোট বৃদ্ধিকারী সমন্বয় ঠিক আছে কিনা? এবার যে আপনি পার্টিকে 43 জনকে বিল দেওয়ার সময় বিলের থেকে ব্যাটের টাকা কাটতে রাখছেন, যেটা আপনি কি করবেন এখন ট্রেজারিতে জমা দিয়ে কি সরকারের কোর্টে দিয়ে দিবেন, তাহলে এই টাকাটাকে 24 নাম্বার নোটে দিবে না? দিতে হবে না? ধরতে পারছেন? জি স্যার। জি স্যার। বৃদ্ধিকারী সমন্বয়। তাহলে প্রথমটা গেল। পেমেন্ট নট মেড থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল। আমরা কি জানি যে আমরা যদি পণ্য বেচি তাহলে কি ব্যাট দেই, ঠিক পণ্য কিনলে রেয়াত পাই না ভাই। আপনি মনে করেন 1 লাখ টাকা, আপনি মনে করেন আপনি রেয়াত নেবেন, কেনার ব্যাটটা কি করবেন? ফেরত নেবেন। 1 লাখ টাকার পণ্য কিনছেন, কেনার সময় 15,000 টাকা ব্যাট দিচ্ছেন, তাহলে এইটা যদি রেয়াত নেন টাকাটা কি পকেটে ঢুকবে না সরকারের পকেটে চলে যাবে? বলেন, আপনার পকেটে ঢুকবে না সরকারের পকেটে চলে যাবে? আমার পকেটে ঢুকবে। আপনার পকেটে ঢুকবে। এখন বলছে ধারা আমাদের 46 পকেটে বলছে 1 লাখ টাকার উপরে লেনদেন হইলে ব্যাংকিং চ্যানেলে 80 টাকা করে দিতে হবে, মনে আছে? ধারা 46। এখন আপনি কি করছেন? না জানার কারণে পুরো টাকাটা নগদে দিয়ে দিচ্ছেন, তাহলে রেটটা কাটা যাবে কিনা বলেন? জি, কারণ আমি তো নন কমপ্লায়েন্স হয়ে গেলাম। নন কমপ্লায়েন্স হয়ে গেছেন। তাহলে ধরেন ওই যে এখন ইন্সপেক্টর স্যার বললো, জি স্যার একটা কথা বলার জন্য একটু ফোন দিলাম স্যার। বলেন। স্যার মানে ফোন বলছি স্যার, আমরা একটা স্যার অন্য একটা ইস্যুতে রয়েছি স্যার, আমি আবার আপনার এখানে মানে ঢুকে ওইটাতে আবার স্যার একটু অ্যাটেন্ড করবো স্যার। স্যার আজকের এই ক্লাসটা কি স্যার মানে রেকর্ড হচ্ছে কিনা স্যার, এই জিনিসটা একটু স্যার জানার। ইনশাআল্লাহ রেকর্ড হচ্ছে স্যার। রেকর্ড হচ্ছে, এখনো রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এই জিনিস অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, দোয়া করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন যে আপনি ব্যাট চালান দ্বারা কিনছিলেন, ঠিক আছে, রেয়াত দিছিলেন, কিন্তু ভুলবশত কি করছেন? ব্যাংকিং চ্যানেলে ফুল টাকাটা
কিছু পুরো টাকাটা নগদে দিয়ে দিয়েছেন, তাহলে এখন ইন্সপেক্টর স্যার বললো রেয়ারটা অ্যাডজাস্ট করতে, তাহলে 25 টাকা নোটে দিবেন না? তাহলে এখন রেয়ার যদি অ্যাডজাস্ট করে দেন পকেটেতে টাকা কমে যাবে কিনা? 15,000 টাকা তো আপনি কম দিতে ট্রেজারি, এখন দেওয়া লাগবে না ভাই? জি স্যার। তাহলে বৃদ্ধিকারী সময় দেখেন তো মিলছে কিনা। জি স্যার। আচ্ছা, রেয়াত কাটা গেলে 25 দিবেন। ইস্যুড ফর ডেবিট নোট। এখন আমরা যদি পণ্য বিক্রি করি কি দ্বারা বিক্রি করি বলেন? 6.3 দ্বারা। ঠিক অনুরূপভাবে 6.3 পণ্য যদি কিনি 6.3 দ্বারা কিনি না? জি স্যার। আচ্ছা, 6.3 দ্বারা কিনে আমি আমার খাতা এন্ট্রি দিয়ে রেয়াত নিয়ে নিছি না, এই যে 25-এর মতো রেয়াত নিয়ে নিছি না? এখন এই ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেই রেয়াতটা কি পাবো ভাই? আপনি 6.3 দ্বারা পণ্য কিনছেন, এটা হলো কি আপনার ক্রয়, কিন্তু ক্রয় ফেরত যদি দিয়ে দেয়, ডেবিট নোট মানে ক্রয় ফেরত, 6.3 দ্বারা কিনছেন, ডেবিট নোট দ্বারা ফেরত দিয়ে দিয়েছেন, তাহলে রেয়ারটা কি আর পাবেন পণ্য যদি ফেরত দিয়ে দেন? তাহলে আমরা এটা কোথায় দিব? 26-এ। দেখেন ধরতে পারছেন কিনা? 26-এ এনি আদার অ্যাডজাস্টমেন্ট ভাই, দুইবার রেয়াত নিয়ে নিতে পারেন না বলে? নিতে পারেন কিনা বলেন? রেয়াত 15,000 টাকার জায়গায় 25,000 নিয়ে নিতে পারেন না? তাহলে এমন কোন ঘটনা যেটা দ্বারা সরকারের টাকা অ্যাডজাস্ট করতে হবে, কোথায় দিবেন? 27-এ। এছাড়া অনিবন্ধিত ব্যক্তির থেকে সার্ভিস কিনছেন, গোডাউন ভাড়া, অফিস ভাড়া, ঠিক আছে, তারপর প্রযোজ্য ব্যাট, এই পারচেসটা দিচ্ছেন 20-এ, আর ব্যাটের টাকাটা দিবেন 27-এ। দেখেন ধরতে পারছেন কিনা? সবাই ধরতে পারছেন? যে এটার দ্বারা সরকারকে কি করতে হবে? টাকা কমাইতে হবে। কোথায় দিবেন? 27-এ। তাহলে দেখেন 24, 25, 26, 27-এর যোগফল 28-এ দিবেন। দেখেন 28 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? স্যার 26-এ যে ডেবিট নোটের কথা বলছে, এখানে যদি আমি মনে করেন 10 কেজি কিনলাম, কিন্তু 10 কেজি যে ভ্যালু আছে সেখানে 5 কেজি মাল আমি ফেরত দিয়ে দিলাম। 5 কেজির জন্য 5 কেজির অ্যামাউন্টটা যে ডেবিট নোটে এন্ট্রি দিবেন। জি জি। কারণ আপনি তো পুরোটা ফেরত নাও দিতে পারেন, ঠিক না? নাও দিতে পারেন, আংশিক ফেরত দিতে পারেন। অনেক সময় হয় না আংশিক ফেরত হয় না, যে 100 কেজি সাপ্লাই দিচ্ছে। শোনেন, ডেবিট নোট কি শুধু ফেরতের জন্য হয়? অনেক সময় ওজনে কম পালে ডেবিট নোট হয় না। তারপরে কারেকশন ভুলে 1 লাখ টাকার জায়গায় 1.5 লাখ টাকা লিখে ফেলাইছেন, হয় না এরকম? তখন তো ডেবিট নোট মানে এটা কারেকশন করবেন। এই পর্যন্ত সবাই ধরতে পারছেন ভাই? এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। সামনে আগাই না। শুনেন, আমি আবার কথা হলো কি, আমার একটা বদ অভ্যাস হলো, আমি যেই কাজটা করি না অন্তর থেকে মন দিয়ে করি। এই যে ক্লাস করাইতেছি না, আপনাদের কিন্তু মন দিয়ে করাইতেছি, ঠিক আছে? এই জন্য কথা না বললে বুঝতে পারি না যে আমি কি লাইনে আছি না চলে গেছে, কারণ নেটওয়ার্কের বাইরে তো আপনারা। আর ওই সবাইকে সার্টিফিকেট পাঠাই দেওয়া হবে, আপনারা হার্ড কপিটা নিজ দায়িত্বে জোগাড় করেন, ঠিক আছে? সফট কপি আমরা দিয়ে দেবো কালকে, কেউ এসে নিতে পারেন। নিতে হবে আপনি অফিস এসে নিতে পারবেন, লোক পাঠায় নিতে পারবেন। জি বলেন। সেই সাব ফর্মের ভিতরে স্যার একটু প্রশ্ন ছিল। সাব ফর্মের ভিতরে যাই তখন করেন, আমি তো সাব ফর্মের ভিতরে যাই নাই, ঠিক আছে? আমি আগে এটা বুঝাই, তারপর, কারণ আপনাদের আরেকটা ক্লাস এটা শেষ করতে পারবো। স্যার অফিসে কি শুক্রবার ব্যতীত? শুক্রবার ব্যতীত, হ্যাঁ শুক্রবার দিন তো বন্ধ থাকে, শুক্রবার ব্যতীত আসে। অথবা আপনি রেডি স্যার, কালকে কালে কি পাওয়া যাবে? ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা দেখেন 29 নাম্বার নোট। না আপনি এক কাজ করেন, কালকে তো ক্লাস শেষ হয় না বুঝছেন, অর্ধেক পিন দিয়েছে তো, সিপারটা একটা ফোন দিয়ে তারপরে যান। কালকের পর থেকে যে কোনো দিন এসেছেন, কারণ অর্ধেক পিন দিচ্ছে, অর্ধেক মনে হয় আমি সাইন করি নাই, তাহলে এই রিস্ক হয়ে যেতে পারে। কালকে পরে আসেন যে কোনো দিন। 29 নাম্বার। কালকে ওই যে ওভার ব্রিজের ওখানে একটু কাজ ছিল আপনার অফিসের সামনে, এই জন্য বললাম কালকে নেওয়া যাবে কিনা। ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিয়ে আসছে কিনা, হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হলে নিয়ে যান। আচ্ছা দেখেন, এই রাজকারী সমন্বয়, এটা হলো আগেটা ছিল কি বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা আরেকটা জিনিস, অনেক সময় এরকম হয় না, ব্যাট অফিস থেকে বলে না যে ভাই আপনি এডিশন কম করছেন, 3টা বিল অফ এন্ট্রিতে 20,000 টাকা করে ট্রেজারি জমা দেন, বলে কিনা? অনেক সময় বলে কিনা বলেন, যে আপনি আগে এডিশন কম করছিলেন, 1 লাখ টাকা ট্রেজারি দিয়ে আসেন, বলে না? এই ধরনের যদি হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বার উল্লেখ করে ওটা 27-এ দিতে পারেন।
কারণ কারণ দেখেন এই যে জরিমানা খেয়াল করেন, আপনি যে রিটার্ন জমা দেন নাই, এই যে নট সাবমিশন রিটার্ন, ওটা কোথায় দিবেন 43-এ, আর এটা সুদ দিবেন কোথায় 41-এ, কিন্তু এই যে সুদ দিবেন এই যে 42-এ। আদার ফাইন বা পেনাল্টি এটা কোনটা? ওই যে অনেক সময় রাস্তায় গাড়ি ধরে না ভাই, যে ট্রাক ধরে না, ধরে বললো যে ভাই ব্যাট চালা নাই, এবার ট্যাদারি জমা দিয়ে আসেন, তারপরে ওই যে ব্যাটের মামলা যে হয়, এই ধরনের জরিমানা দিবেন 44-এ। আচ্ছা এবার যাই রাজকারী সমন্বয়। এই রাজকারী সমন্বয় হলো কি, এই ঘটনার কারণে সরকারের থেকে আমি টাকা কি পাবো, ব্যাক পাবো, মানে সরকারকে টাকা কম দিব। ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাজ সোল্ড বাই সাপ্লায়ার ডেলিভার্ড। আচ্ছা দেখেন, আমরা যদি পণ্য বেচি তাহলে এই আমাদের থেকে 43টা সেবা যদি হয়, কেউ ব্যাট কাটতে রাখতে পারে না উৎসকর্তনকারী হলে। মনে করেন আমি উৎসকর্তনের কোনো আইটেম বিক্রি করি, তাহলে আমার থেকে ব্যাট কাটে কিনা বলেন? কাটতে পারে। কাটতে পারে। তাহলে এমন কেউ কাটলো, ওই 6.6টা যদি আমি আনতে পারি, তাহলে 29 নাম্বার নোটে আমি টাকাটা ফেরত দিব না? তাহলে এই রাজকারী সময় 29 নাম্বার নোটে যদি টাকা ফেরত দিতে পারেন, তাহলে ওই পরিমাণ টাকা কি আপনাকে দেওয়া লাগবে? মনে করেন আপনি দোকানদার হিসেবে একটা পণ্য বিক্রি করলেন 1 লাখ টাকা, তাহলে ব্যাট ছিল কত ভাই? 7,500 না? এখন আপনি এখানে 1 লাখ টাকা সেল দেখালেন, 1 লাখ টাকা সেল, কয় নাম্বার নোটে? 7 নাম্বার নোটে 7,000 টাকা প্রদেয় হইল 7,500। এখন আপনি যদি 6.6টা টাইম মতো আনতে পারেন, তাহলে 29 এন্ট্রি দিলে আর টাকা জমা দেওয়া লাগবে বলেন? তাহলে আমার থেকে কেউ যদি বিদেশ কাটে, কোথায় এন্ট্রি দিব? 29-এ। দেখেন বুঝছেন কিনা? তারপরে আপনারা দেখেন যারা ইম্পোর্ট করেন, তারা বিদেশে থেকে পণ্য আনার সময় এটি দিয়ে আসেন না? এটি মানে কি? অ্যাডভান্স ট্যাক্স। এটি মানে কি? অ্যাডভান্স ট্যাক্স। তাহলে আপনি যদি ইম্পোর্ট স্টেজে এটি দিয়ে আসেন, তাহলে আপনি 15% প্র্যাকটিস করেন, 5% প্র্যাকটিস করেন, বা অব্যতিপূর্ণ ব্যবসা করেন, যাই করেন, এটি দিয়ে আসলে এটি পুরোটা ফেরত পাবেন না। তাহলে আপনি যখন এখানে এই যে বিদেশ থেকে ইম্পোর্ট করছেন 22 নাম্বার নোটে এন্ট্রি দেন, বা স্ট্যান্ডার্ড রেটে এন্ট্রি দেন, হ্যাঁ যাই দেন, এখানে এন্ট্রি দেন, যেখানে এন্ট্রি দেন অটোমেটিক ওই টাকার সমপরিমাণ 5% এটি 30 নাম্বার নোটে চলে আসবে না? তাহলে কি ওই এটি অ্যাডজাস্ট করার পরেই তো ট্রেজারি জমা দিবেন? কি বলেন? বলছি এটিটা অ্যাডজাস্ট করার পরেই তো ট্রেজারি জমা দিবেন, না এর আগে দিবেন? স্যার এটিটা কি অটোমেটিক্যালি চলে আসবে স্যার? হ্যাঁ, ওইখানে এন্ট্রি দিলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন, আপনি যদি বিক্রি করেন তাহলে ব্যাট দেন না রেয়াত নেন বলেন? পণ্য যখন বিক্রি করেন কি হয়? সরকার ব্যাট পায় না আপনি ফেরত পান? সরকার ব্যাট পায় স্যার। সরকার ব্যাট পায়। তাহলে আপনি পদেও লেখেন, এখন এই বিক্রিত পণ্য যদি ফেরত আসে, ওই পরিমাণ টাকা ব্যাট কম দিবেন না? অবশ্যই স্যার, কারণ ওটা তাহলে আপনি যদি পণ্য ফেরত পান, তাহলে দেখেন উনি আপনি 6.3 দিছিলেন, ওই ভদ্রলোক আপনাকে ডেবিট নোট দিবে না? আবার ডেবিট নোটের অ্যান্সার হিসেবে ক্রেডিট নোট ইস্যু করবেন, তাহলে আপনি বিক্রয় ফেরত মানে ক্রেডিট নোট, তাহলে 31 নাম্বার এন্ট্রি দিলে ওই পরিমাণ টাকা কম দেওয়া লাগবে কিনা, যেই পরিমাণ ফেরত দিছে, ফেরত পাইছেন আর কি। ধরতে পারছেন সবাই? এটা কোথায় দিবেন? 31-এ। এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অন্য যে কোনো সমন্বয়, যেটা দ্বারা সরকারকে কি মাঝে মাঝে এরকম হয় যে আপনার রিটার্নে 25,000 টাকা সমাপনী যে ছিল, এই মাসে রিটার্নে দেখতেছেন সফটওয়্যারের ইররের কারণে আসে না, এরকম হয় না ভাই? বা টাকা কম বেশি আসে না? হ্যাঁ, বেশি আসলে কি জানেন, যে টাকা আসার কথা 1,25,000, আইসা বলছে 1,35,000, তাহলে আপনি কি শিখছিলেন একটু আগে? বৃদ্ধিকারী সমানে 10,000 দিলে টাকাটা সমান হয়ে যাবে না? ঠিক অনুরূপভাবে থাকার কথা 1,25,000, কিন্তু আছে 1,05,000, তাহলে 32 নাম্বার ঘরে আপনি 20,000 টাকা দিয়ে এনি আদার অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট নামে এন্ট্রি দিয়া টাকাটা অ্যাড করে দিতে পারবেন না? পাবেন কিনা বলেন? তাহলে এইভাবে কোনো কারণে যদি ব্যালেন্স অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কি করবেন? বৃদ্ধিকারী সমন্বয়তে বাড়াইবেন, বাড়ায় কি কমাবেন, আর হ্রাসকারী সমন্বয়তে টাকা দিয়া ব্যালেন্স অ্যাড করবেন। দেখেন বুঝছেন কিনা? তাহলে 29, 30, 31, 32 যোগফল কি 33। তাহলে দেখেন এটা হলো সরকার থেকে নিবেন। এখানে কি বলা আছে? কখন হইতে পারে স্যার?
হুম, এই বাড়ানো কমানোটা কখন হতে পারে স্যার? মনে করেন আমরা যখন রিটার্ন দেই মাঝে মাঝে এরকম হয়, কিন্তু সফটওয়্যারও তো আপডেট আসে, দেখবেন মাঝে মাঝে দেখবেন সমাপনী যেটা দেখাচ্ছে না, এরকম হয় কিন্তু। অথবা আপনাদের মধ্যে কেউ আছে না যে ম্যানুয়াল রিটার্ন দিচ্ছেন, অনলাইনে দেন 5,000 টাকা জরিমানা আসতেছে, হয় কি না? স্যার আমার হয়েছে, এই জন্যই ফোন দিয়েছিলাম ওদিনকে আপনাকে। হ্যাঁ, তাহলে আপনি কি করলেন, এখানে 5,000 টাকা যদি একটা ফাও টাকা ঢুকায় দেন, তাহলে কি রিটার্নটা নিয়ে নিল না? এটা গুণা আপনার দায়িত্ব কিন্তু, ঠিক আছে? এখানে এই টাকাটা দিয়ে দিলে তার জরিমানাটা আসলো না, রিটার্নটা নিয়ে নিল। এইভাবে আর কি, এরকম কোনো সমন্বয় যদি করা লাগে তখন এখানে টাকা দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে 34-এ নেট পেয়েবল, মানে আপনি কত টাকা সরকারকে দিবেন, কি বলছে 9C মানে পদেও না, -23-এর বি প্লাস 28 -33, দেখেন 9C মানে সরকারকে দিবেন কি না? 9C মানে কি সরকারকে দিবেন, হ্যাঁ। তারপরে দেখেন এখানে 23-এর বি মানে সরকার থেকে ফেরত পাবেন, রেয়াত পাবেন। আবার দেখেন 28 মানে সরকারকে দিবেন, তারপরে দেখেন 33 মানে সরকার থেকে ফেরত পাবেন। এই চারটা যোগ বিয়োগ করার পরে এখানে যদি ব্যালেন্স থাকে, সরকার এমন এমন হইতে পারে আপনি সরকার থেকে টাকা পাবেন, আবার এর মধ্যে হইতে পারে ট্রেজারিতে দেওয়া লাগবে, এটা যোগ বিয়োগের উপর নির্ভর করবে। দেখেন তাহলে 34 পর্যন্ত বুঝছেন কিনা সবাই? জি স্যার। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? স্যার সরকার যদি দিতে না হয় তাহলে এখানে জিরো চলে আসবে? যদি এরকম হয় যে সমান সমান হয়ে যায় তাহলে জিরোই আসবে। আর যদি স্যার, শো করে ব্যালেন্স তাহলে গভর্নমেন্টের ট্রেজারি করতে হবে। জি জি, ট্রেজারি করতে হবে। স্যার আর যদি স্যার 5,000 টাকা মাইনাস দেখায় স্যার, তাহলে ওই যে ওরকম 5,000 টাকা মাইনাস কেন দেখাচ্ছে এটা কোন? স্যার আমি মানে এক্সাম্পল স্যার, ধরেন ওই জায়গা স্যার মানে আমার মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা সবকিছু করার পরে আমি সরকারের কাছে পাইতে যাচ্ছি স্যার 5,000 টাকা। শুনেন, আপনি সরকারের কাছে পাইলে ভেরি গুড, সরকার রিটার্ন নিয়ে নিবে, কিন্তু সরকার যদি আপনার কাছে কোনো কারণে পায় তাহলে রিটার্ন নিবে না। না তখন তো স্যার ট্রেজারি করে, হ্যাঁ, তো নীল ট্রেজারি করে করে দিতে হবে। মানে সরকারের কাছে বাকি থাকা যাবে না, আপনি টাকা বেশি দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার তখন ওই স্যার ওই যে মাইনাসটা যখন স্যার 5,000 টাকা যদি শুনেন, সরকার আমি আমার বলি আমরা তো রিটার্ন করি, আপনি যখন ক্যালকুলেশনটা এক্সেলে করবেন না, এক্সেলে ওই যে মাইক্রোসফট অফিস এক্সেল, তখন এক্সেলের মাইনাস মানে সরকারের থেকে আপনি টাকা পাবেন, আর অনলাইনে মাইনাস মানে সরকার আপনাদের টাকা, অনলাইনে উল্টাটা আসে। আপনি যখন এক্সেল করবেন তখন দেখবেন মাইনাস আসে, মাইনাস মানে সরকার আপনার থেকে টাকা, আপনি সরকার থেকে টাকা পাবেন, কিন্তু এটা অনলাইনে যখন করবেন তখন আসে প্লাস। বুঝতে পারছেন ভাই? অনলাইনে এক্সেলে উল্টাটা আসবে। প্লাস থাকলে আমি প্লাস থাকলে আপনি সরকার থেকে পাবেন, আর হ্যাঁ, হ্যাঁ। অনলাইনে এক্সেলে প্লাস মানে অনলাইনে মাইনাস, আর অনলাইনে মাইনাস মানে সরকার আপনার টাকা পাবে, আপনি রিটার্ন নিবে না, ঠিক আছে? অনলাইনে এক্সেলের উল্টাটা আসে। আচ্ছা যাক, আমরা সামনে আগায় দেখেন এখানে আচ্ছা এখানে দেখেন কি বলছে, 52 নাম্বার ঘরে দেখেন তো একটা ক্লোজিং ব্যালেন্স আছে কিনা বলেন? 52 নাম্বার ঘরে একটা ক্লোজিং ব্যালেন্স আছে? আছে। আচ্ছা, এটা হলো কি, এই মাসে রিটার্নের আগের মাসে একটা বিটা ছিল না 9.1, বলছি এই মাসে রিটার্নের আগে একটা রিটার্ন ছিল কি না, ওইটার ক্লোজিং ব্যালেন্স। আর দেখেন তো আপনাদের মধ্যে যারা পুরাতন আইনে কাজ করতেন তাদের পুরাতন আইনে একটা ক্লোজিং ব্যালেন্স ছিল না, দেখেন তো। বলছি পুরাতন আইনে কেউ আছেন, সিনিয়র কেউ আছেন? স্যার 18.6 এর ব্যালেন্স স্যার, জি। যে হ্যাঁ, তাহলে আমি একটু এক্সেলে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে তারা। আচ্ছা দেখেন, এই এক্সেলে একটু দাগ দিলে সুবিধা হয়, তো ওইখানে দাগ দেওয়া যায় না। দেখেন সাপোর আমি দেখাবো, আপনি টেনশন করেন না। প্রথম হলো দেখেন এই যে 52 নাম্বার ঘরের যে ব্যালেন্সটা, এটা আমরা বলতে পারি না পূর্ববর্তী মাসের জের? বলতে পারি কিনা বলেন?
জি স্যার। হ্যাঁ, আর পুরাতন আইনে আগের মাসের একটা জের ছিল, এটা 54-তে আসছে না? জি 18 জের পর্যন্ত জের সহজে জের পাই। জের করা হলো দুইটা, একটা হলো নতুন আইনের জের আর একটা কি পুরাতন আইনের জের। এখন আইনে কি বলছে দেখেন, যে বলছে কথার কথা, এই যে এক ভাই যে বলছিল একটু আগে, ওই ভাইকে আছেন, এই যে এখানে এখানে যদি প্লাস থাকে তার মানে সরকার আপনাতে টাকা পাবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আপনি পাবেন, আর সফটওয়্যার উল্টাটা। আমরা কল্পনা করলাম এই কোম্পানি সরকারকে 2 লাখ টাকা দিবে, পদেও কত দিবে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা তাহলে দিতে হবে। এখন আইনে বলছে কি দেখেন, দুইটা জের, আর মনে করলাম 52 নাম্বার ঘরে তার 50,000 টাকা জের আছে, কত আছে? 50,000 টাকা জিরোস। 50,000 টাকা ইয়ে জের আছে। আচ্ছা, এখন দেখেন কি হবে, তাহলে এই লোক যদি 2 লাখ টাকা পদেও হয়, আইনে বলছে এই 2 লাখ টাকা দেখেন, আর এইখানে 54 নাম্বার ঘরে তার জের আছে কত? 1 লাখ টাকা, আর আগের মাসের জের কত? 5 লাখ। এই 3টা আইটেম তো বুঝছেন, জি স্যার। মানে এর আগের মাসে সভাপতি জের হচ্ছে কত? 5 লাখ, যেটা 65-তে ছিল। কততে ছিল? 65-তে ছিল। আর পুরাতন আইনের জের হচ্ছে কত? 1 লাখ, দুইটা জের। আর এই মাসের পদে হইলো কত? 2 লাখ। তাহলে আইনে বলছে যে 2 লাখ টাকার, এই দেখেন এই যে এখানে বলছে, এই যে বেশি বড় হয়ে গেছে না, বলছে দেখেন এই যে কি বলছে, রিমেনিং ব্যালেন্স, হ্যাঁ রিমেনিং ব্যালেন্স, এই যে এখানে বলছে যে যেই পরিমাণ টাকা পদেও হবে, যেই পরিমাণ টাকা পদেও হবে তার 30% আপনি কি করতে পারবেন, এই 54 নাম্বার ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে ভাই 2 লাখ টাকা 30% কত? 60,000 না? জি। এই 54 নাম্বার ঘরে ব্যালেন্স হচ্ছে 1 লাখ, ওইটার 30% হচ্ছে কত? 60,000। তাহলে এই 56 নাম্বার ঘরে 60,000 আসবে। তাহলে দেখেন 1 লাখ থেকে 60,000 চলে গেলে পরের মাসে এখানে যে 40,000 হবে না? জি। আচ্ছা, আর এখান থেকে দেখেন 2 লাখ থেকে যদি 60,000 অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে সরকারকে আবার পদে হবে কত? 90,000 কিনা বলেন, সরি 90,000 না, 1,40,000 কি বলেন? 1,40,000 না? জি। আচ্ছা, 1,40,000 থেকে যদি আবার 50,000 বাদ দিয়ে দেন, তাহলে বাদ বাকিটা আপনাকে ট্রেজারি দিতে হবে না? 90,000 টাকা ট্রেজারি করতে হবে। সবাই দেখেন তো ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার স্যার। 90,000 ট্রেজারি দিতে হবে না? এইভাবে বোঝেন। তাহলে 54 নাম্বার ঘরের ব্যালেন্সটা করতে গেছে, এটা আপনারা সবাই বুঝছেন, ঠিক আছে? 52 নাম্বার ঘরে ব্যালেন্সটা করতে গেছে, এটা বুঝছেন। 54 নাম্বারটা করতে গেছে বুঝছেন। 56 নাম্বারটাও কি করতে গেছে বুঝছেন। ব্যাটারটাকে শেষ করি। তারপরে দেখেন তো এখানে, স্যার শুধু একটা কথা আছে স্যার। বলেন। স্যার এই জায়গাতে যখন আমার 52-তে স্যার, যখন আমার নিট পেয়েবলটা আমি সরকারের কাছে যখন পাবো, ধরলাম এই মাসে আগস্টে ধরলাম আমার সরকারের কাছে আমি পাইতাম 60,000 টাকা। তাহলে যখন আমি সেপ্টেম্বরের যখন অ্যাডজাস্ট করতে যাচ্ছি, যখন ওইটা সাবমিট করে দিলাম, আগস্টে যখন সাবমিট করে দিলাম, যখন 60,000 টাকা আমি সরকারের কাছে পাইতাম, তখন তো স্যার সেপ্টেম্বরে এসে ঠিক যখন আমি রিটার্নটা আবার করতে নেব, ওই টাকাটা তো 52-তে শো করবে স্যার, তাই না? জি জি। আচ্ছা স্যার, অর্থাৎ স্যার মাইনাস থাকলে আমরা সাবমিট করে দেবো ওইভাবেই, যেভাবে থাকবে ওইভাবে। জি জি, টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। তাহলে দেখেন এখন কোনো কারণে 52 যদি যেটা জিরো দেখেন, তখন একটু আগে শিখেছিলাম 32 নাম্বার করে 60,000 টাকা দিয়ে দিবেন, ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, মনে আছে? একটু আগে আলোচনা করলাম, হয় না? অনেক সময় ব্যালেন্স দেখাইতেছে না, তখন 32 নাম্বার দিয়ে করে দিয়ে কী করবেন? ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। আপনি তো প্রুফ দেখাইতে পারবেন আগের মাসে যে ছিল, কি বলেন? আচ্ছা দেখ, বেশি বেশি বোঝালে আবার সমস্যা হতে পারে। তাহলে দেখেন কি হচ্ছে, যে আপনি যদি টাইম বুঝান স্যার, স্যার একটু ক্লিয়ার হওয়া ভালো স্যার। মনে করেন আপনার এইবার যায় দেখলেন 52 নাম্বার ঘরে কোনো জেন নাই, কিন্তু আপনার হিসাবে 60,000 টাকা থাকার কথা, হয় কি না বলেন? হইতে পারে স্যার, হ্যাঁ। তাহলে আপনি যদি 32 নাম্বার নোটে যায় ওই 60,000 টাকার সাবফর্মে যা লেখা যদি লেখেন ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট টেকনিক্যাল ইরর, তাহলে 60,000 টাকা ব্যালেন্সে ঢুকে গেল কিনা বলেন? ঠিক আছে স্যার। আপনি প্রমাণ দিতে পারবেন না? আবার যদি এরকম হয় থাকার কথা 60,000 পাইলেন যায় 90,000, হয় না? জি স্যার। হ্যাঁ। তাহলে আবার 30,000 টাকা 87 দিয়া ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট
কি টেকনিক্যাল ইউরোর ব্যালেন্স বেশি আছে, অ্যাডজাস্ট করে দিতে পারেন কিনা বলেন? তাহলে ঠিক কমানো আছে স্যার, যাবে, বুঝতে পারছি স্যার। বাড়ানো যাবে, ঠিক আছে? এইভাবে চিন্তা করেন। আচ্ছা ওকে স্যার, দেখেন, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রিটার্ন টাইম মতো দেন নাই, তাহলে কি হবে দেখেন 43 নাম্বার নোটে কি ফাইন বা পেনাল্টি আসবে না? জি হ্যাঁ, এই রিটার্নের জন্য সুদ আসবে কোথায়? 41 নাম্বার নোটে। দেন না, এই জন্য সুদ আসবে কোথায়? 41 নাম্বার নোটে। ঠিক তেমনি আপনি যদি কোথাও ওই যে মামলা খান, ওই গাড়ির থেকে কি ওই চালান পায় না দেখে ধরে নিয়ে গেল, হ্যাঁ বললো যে ট্রেজারি দিয়ে আসেন, এই ধরনের আদার ফাইন বা পেনাল্টি কোথায় দিবেন? 44 নাম্বার নোটে। দেখেন ধরতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে আর নাই ব্যাট রিলেটেড এগুলি আলাদা আলোচনা করব। তারপরে এই মাসে যে যোগ বিয়োগ করার পরে 58 নাম্বার কোটে টাকা দিবেন না? কয় নাম্বার নোটে দিবেন? 58 58 58। তারপরে যোগ বিয়োগ করার পরে এই যে এই ক্লোজিং ব্যালেন্সটা, এটা এই মাসের ক্লোজিং, পরের মাসের ওপেনিং না? 52 নাম্বার নোটে ব্যালেন্স না? তাহলে জি। বলে 9.1 এর ব্যাটের পার্ট সবাই ক্লিয়ার কিনা? ব্যাটের পার্টটা, জি স্যার। ব্যাটের সবগুলি পার্ট ক্লিয়ার? আজকে কষ্ট হলে একটু শেষ করে দেই, হ্যাঁ আমি বলি শুনেন। 58 জি, 58 তে কি বললেন স্যার? আরেকটা বার একটু বললে আপনি ভালো। সেলস যে ট্রেজারিটা দেওয়া লাগবে ওটা 58 নম্বর নোটে দিন, যত টাকা না ট্রেজারি স্যার, তার নিচেরটা স্যার, তার নিচেরটা স্যার। 58 পরে তো বলছি যে আমাদের এই যে এই মাসের জেটটাই তো পরবর্তী মাসের 52 জেন না, ওই জেটটা যাবে ইয়াতে। দেখেন এই যে দেখেন এখানে যে এই যে 52 সাথে অ্যাডজাস্ট করার পরে 58তে ট্রেজারি দিবেন, তারপর যোগ বিয়োগ করার পরে যে 65তে যে যেটা আসবে এটাই তো পরের মাসে 52 যে, সেটা বলছি আমি। আচ্ছা, এখন আমি একটা গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করি। দেখেন এই রিটার্নে একটা এসডির পাঠ আছে না, সম্পূর্ণ শুল্ক? জি স্যার। আচ্ছা, আপনারা সম্পূর্ণ শুল্কের একটা জানবেন, 55 নাম্বার ধারাতে বলা আছে একটা পণ্যের জীবন চক্রের একটা স্তরে এসডি দেওয়া লাগে। তাহলে যদি আপনি কোনো চালান যথাযথভাবে 6.3 দ্বারা কোনো পণ্য কিনে থাকেন বা কোনো সেবা কিনে থাকেন, তাহলে যদি আপনার এভিডেন্স থাকে যে আমি চালান দ্বারা কিনছি, তাহলে এই পণ্য যদি আকার আকৃতি চেঞ্জ না করেন, জীবনচক্র যদি চেঞ্জ না করেন, বেচার সময় কি এসডি দেওয়া লাগবে? না স্যার। সবাই ক্লিয়ার তো? তাহলে কোনো কিছু কেনার সময় যদি মোবাইল ফোন, টাইলস, আরও কিছু জিনিস আছে, জুস, যে কোনো কিছু কেনার সময় এসডি পরিশোধ করছেন, কিন্তু বেচার সময় কি আকার আকৃতি চেঞ্জ করেন না, যেভাবে কিনছেন ওইভাবে বিক্রি করেন, তাহলে প্রমাণ থাকা সাপেক্ষে এসডি না দিতে পারবেন না। এখন আপনি চালানই পাইলেন না, 6.3 নিলেন না, এখন ব্যাটের লোক যদি চ্যালেঞ্জ করে বা চালান দেখান, তাহলে কি আপনি না দেখাইতে পারলে ডবল ঝামেলা পড়বেন না? কেনার ব্যাটও দেওয়া লাগবে, বেচারটাও দেওয়া লাগবে কিনা বলেন? জি। আচ্ছা, তাহলে একটা হইলো এইচডি যদি একবার দেন তাহলে দ্বিতীয়বার দেওয়া লাগে? না স্যার। আচ্ছা, তারপরে আরেকটা বিধান হইলো, দেখেন এইচডি রেয়াত হয় না। এইচডি কি হয় না? রেয়াত হয় না। কিন্তু রপ্তানিকারক যদি উৎপাদনের জন্য কাঁচামাল কিনে এবং ওইটাতে এইচডি দেয়, তাহলে রপ্তানিকারক সমন্বয় করতে পারে। তাহলে এইচডি কে সমন্বয় করতে পারে বলেন? রপ্তানিকারক। রপ্তানিকারক। আরেকটা হইলো আপনি কেনার সময় এইচডি দিছেন, বেচার সময় এইচডি দিছেন, তাহলে ফেরত সমন্বয় করতে পারবেন না? জি, কারণ এখানে দুইবার এসডি দেওয়া হয়েছে। না না না, আপনি মনে করেন কিনছেন, এসডি তো দিচ্ছেন, আর কেনায় যদি ফেরত যায় এটা অ্যাডজাস্ট করবেন না? জি জি। বেচছেন, এইচডি দিচ্ছেন, আর বেচাই যদি ফেরত যায়, তাহলে এইচডি একমাত্র রপ্তানিকারক সমন্বয় করতে পারে, আর ক্রয় বিক্রয় এইচডি কি সমন্বয় হয়, এছাড়া এইচডি কি আর কোনো ইয়া নাই। তাহলে দেখেন আমরা যদি পণ্য বেচি, এইচডির গড় কি বি না? দেখেন তো, জি স্যার। আমরা যে পণ্যগুলি বিক্রি করব এগুলির মধ্যে যদি এইচডি থাকে, তাহলে আমরা এই বি পূরণ করব কিনা বলেন? জি স্যার। তাহলে আমি বলতে পারি না 9 বি হচ্ছে টোটাল এইচডি। সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হলো পদেয় সম্পূর্ণ শুল্ক। এখন দেখেন পারচেজে কি এইচডির কোনো ঘর আছে, রেয়াত আছে? নাই। বৃদ্ধিকারীতেও নাই, হ্রাসকারীতেও নাই। কিন্তু এখানে যায় দেখেন সমাপনী যে ব্যাটের মতো এইচডির একটা জের থাকতে পারে না আগের আইনে? জি স্যার। আগের মাসে জের আছে কিনা বলেন? ঠিক তেমনি পুরাতন আইনে এইচডির একটা জের আছে না? জি। আচ্ছা, এখন আপনি দেখেন এই মাসের পদেয় এইচডি ছিল কি 9 বি। কত ছিল? 9 বি। এখানে কি বলছে দেখেন, এই যে 35-এ যায় দেখেন
কি বলছে, এই যে নেট পেয়েবল সাপ্লিমেন্টারি ডিউটি 9 প্লাস 38 মানে কি দেখেন তো, ডেবিট নোট না, দেখেন তো 38 মানে কি ডেবিট নোট, ডেবিট 39 মানে কি ক্রেডিট নোট, আর 40 মানে কি এক্সপোর্ট না, দেখেন তো রপ্তানিকারক। তাহলে 38, 39, 40 এখানে কি বলছে দেখেন, 9 প্লাস 38 কিনা বলেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 39 প্লাস 40, তাহলে এই চারটা যোগ বিয়োগ করার পরে এখানে এসডি আসলে আপনি সরকারকে দিবেন, দেখেন তো বুঝতে পারছেন। সেলসের এসডির সাথে কি করবেন, ক্রয় এসডি, বিক্রয় এসডি, রপ্তানি এসডি, চারটা যোগ বিয়োগ করার পরে তো সরকারকে দিবেন। তো এটা কোথায় আসবে 36। তার নেট পেয়েবল এসডি কি বলছে দেখেন, 36 মাইনাস 53 প্লাস 57 বলছে কিনা বলেন, এই যে দেখেন মাউস দেখেন। তাহলে 36 নাম্বার করে যে টাকাটা আসবে ওইটার থেকে আমরা কি জানি, এই যে আগের আইনের 55 30% সমন্বয় করবো না, একটু আগের মতো জি এ বলছে না 30% সমন্বয় করবে, এটা সবটা করে দেবে, এগুলো আপনি যা শিখাচ্ছি আমি বোঝার জন্য। তারপরে পুরাতন আইনের এইচডির একটা জের ছিল কিনা বলেন 53, তাহলে 57 আর 53 দেখেন, পুরাতন আইন আর নতুন আইন, এই দেখেন 57 আর 53 যোগ করার পরে যেই টাকাটা আসবে এইটাই কি সরকারকে জমা দিবেন না ট্রেজারিতে, পদেও নেট পেয়েবল মানে কি পদেও। তাহলে এই 37 নাম্বার টাকাটা কোথায় জমা দিবেন, 59 নাম্বার ঘরে জমা দিবেন। কয় নাম্বার ঘরে জমা দিবেন, এইচডির কোডে। আর যদি জমা দেওয়া না লাগে তাহলে বাদবাকি ব্যালেন্সটা পরবর্তী মাসের 66 নাম্বার চলে আসবে না। আর যদি এখানে ট্রেজারি জমা দেন তাহলে এখানে জিরো হবে না, অনেক সময় হয় না এইচডি বেশি নেওয়া আছে, কি বলেন। তাহলে এইচডি পার্টটা বুঝছে সবাই, জি স্যার। বাকিরা তো কথা বলে না। আচ্ছা ধরে নিলাম নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে ব্যাট গেল এইচডি গেল। একজন রিপ্লাই দিচ্ছে তো এই জন্য। আচ্ছা দেখ, এরপরে দেখেন কিছু দেখেন আরও কিছু আলোচনা আছে। এইচডি যদি টাইম মতো কম দেন বা টাইম মতো জমা না দেন, ব্যাটে যেমন সুদ আসে এইচডিতে সুদ আসতে পারে না। তাহলে এইচডি সুদটা কোথায় দিবেন, এই 42 নাম্বার নোটে, দেখছেন। তাহলে আমি সবগুলি করে চিনেছি কিনা বলেন। এখন এই যে আরও কিছু পার্ট আছে এগুলি বুঝাই। ভাই আপনাদের ব্যাট অফিসের উপরে সামনে লেখা থাকে না কাস্টমস এক্সাইজ ভ্যাট বলা থাকে, কি লেখা থাকে কিনা বলেন। জি স্যার। আচ্ছা ব্যাট অফিসে যদি লেখা থাকে কাস্টমস এক্সাইজ ভ্যাট, তাহলে এখানে ভ্যাট আছে, কাস্টমস আছে, এক্সাইজ আছে, ঠিক না। তাহলে আমরা তো ট্রেনিং করলাম ভ্যাটের, হ্যাঁ কাস্টমস নিয়ে কি আলোচনা করছি। আপনারা দেখবেন যে বিমানবন্দর দিয়ে কোথাও যদি যান তাহলে কাস্টমসের একটা ব্যাপার আছে না, যে কী কী জিনিস আনছেন, কী কী জিনিস নিচ্ছেন, তার বিদেশ থেকে প্রোডাক্ট আনলে কাস্টমসের একটা আছে না, কি বলেন। জি স্যার। আচ্ছা আর ব্যাটটা দিয়ে আমরা সেলস করার সময় এক্সাইজ একটা শব্দ আছে। আচ্ছা ছোটোবেলায় সবাই রাজাদের কাহিনী দেখতাম না, সিন্দাবাদ, আলিবাবা, এগুলিতে বলতো না যে যে সম্রাটের এলাকায় বা রাজার এলাকায় বণিকরা ব্যবসা করতে হলে উপঢৌকন নিয়ে আসতো না, হীরা জহরত নিয়ে আসতো কিনা বলেন। জি। তাহলে রাজার জন্য যে গিফট ওটা থেকে তো রাজস্ব আসছে, কি বলেন। জি জি। আচ্ছা এখন আগের দিনে যখন ভ্যালুয়েটেড ট্যাক্স ছিল না তখন ব্যবসায়ীরা কী করতো জানেন, বাজারে যখন পণ্য ব্যস্ত বিক্রির সময় ওই বিক্রিত পণ্যের উপরে সরকারকে একটা খাজনা দিয়ে দিত, লবণ আইন নামে একটা আইন ছিল। তো ওই সময় এক্সাইজ বলতে একটা ব্যাপার ছিল। এখন বর্তমানে কালের বিবর্তনে আমাদের এই ব্যবসা জগতে এক্সাইজ নাই, কিন্তু ব্যাংকের কিছু কিছু সেক্টরে যেমন এফডিআর কিছু কিছু অ্যাকাউন্টে এক্সাইজ নামে একটা চার্জ কাটে না। তাহলে আপনাদের মধ্যে ব্যাংকের যদি কোনো কর্মকর্তা থাকে তাহলে উনি যখন ক্লায়েন্ট থেকে এক্সাইজ ডিউটিটা কেটে রাখবে, তাহলে এটা 45 নাম্বার নোটে দেখেন এগুলি কিন্তু লেখা যায়। এগুলি নেক্সট ক্লাসে আমি দেখাবো, এই সাবফর্মগুলি শোনেন, আরেকবার ঢুকে প্রত্যেকটা সাবফর্ম পূরণ দেখাবো। এই যে এখানে দেখেন লেখা যায় কিনা বলেন, লেখা যায় কিনা, হাত দিয়ে লেখা যায় ভাই দেখেন তো। হ্যাঁ লেখা যায়। তাহলে নেক্সট ক্লাস ওয়েট করেন, আজকে আমরা সাবফর্ম দেখাতে পারবো কিনা জানি না, নেক্সট ক্লাসে দেখাবো, মানে কালকে। তাহলে উনি যদি ক্লায়েন্টের ফি থেকে এক্সাইজ ডিউটি কেটে রাখে তাহলে 45 নাম্বার নোটে উনি এন্ট্রি দিবেন। এটা কয় নাম্বার নোট এন্ট্রি দিবে, 45 নাম্বার নোট, টাকার অঙ্কটা লিখে দিবে। আর কোন করে জমা দিবে দেখেন, এই যে 60 নাম্বার নোটে জমা দিবে, দেখেন বুঝছেন কিনা। 45 এন্ট্রি দিবে আর কোথায় জমা দিবে, 60 নাম্বার এন্ট্রি দিবে, ঠিক আছে। তারপরে দেখেন
আপনি দেখেন পেবল ডেভেলপমেন্ট সারচার্জ, এই যে অনেক সময় আসে না যাদের ফ্যাক্টরিতে বাড়ি বাড়ি শিল্প, যেমন রড শিল্প, যারা পাথর ইয়া করে, তারপর কনস্ট্রাকশনের কাজ করে, রেডিমিক্সের কাজ করে, যারা সিমেন্ট বিক্রি করে, ওই এলাকায় রাস্তাঘাটে ক্ষতি হয় না অনেক? কি বলেন? বলছি রাস্তাঘাটের ক্ষতি হয় কি না? জি স্যার। জি স্যার। তাহলে এই যেমন কালকে আমি আমার জমিতে গেছিলাম, আসতেছি, এখন আমার ওই যে জমিতে গাড়ি গেছে, এখন আমাকে রাস্তার লোকজন ধরছে যে ভাই আপনি জমি কিনে কাজ করতেছেন, আমার রাস্তার তো সমস্যা, আপনিও একটা অংশগ্রহণ করেন, 2 ট্রাক কি ইট দেন, বলে কি না? তাহলে আপনার কারণে যদি রাস্তাঘাটের ক্ষতি হয়, তাহলে এই এলাকার যে স্থানীয় যে সরকারি অথরিটি, তারা আপনার উপরে সার্চার্জ নির্ধারণ করতে পারে না যে ভাই আপনার জন্য ঘন ঘন রাস্তা ঠিক করা লাগে, সরকারের বাজেট লাগে। তাহলে জি স্যার। এই ধরনের যদি সার্চার্জ দিয়ে দেয়, তাহলে পেবল ডেভেলপমেন্ট সার্চার্জ এটা কোথায় দিবেন? এটার জন্য এসআরও আপনার চিঠি দিবে আর কি। তাহলে 46-এ দিবেন, আর কোথায় জমা দিবেন? দেখেন 61 নাম্বার নোটে জমা দিবেন। তারপরে দেখেন আইসিটি ডেভেলপমেন্ট সার্চার্জ, অনেক সময় দেখেন না ইন্টারনেটের কেবলের জন্য আগুন টাগুন লাগে, রাস্তাঘাটের ইয়া হয়, অনেক ক্ষতি হয় না, দুর্ঘটনা ঘটে না? তা এরকম কোনো কোম্পানিকে যদি আইসিটি ডেভেলপমেন্ট সার্চার্জ দেওয়া লাগে, তাহলে এটা কোথায় দিবেন? 47-এ এন্ট্রি দিবেন, এগুলি প্রত্যেকের আলাদা কোড, আর 62-তে জমা দিবেন। দেখেন ধরতে পারছেন কিনা? কোথায় দিবেন? 62-তে আর কোথায়? 47-এ। তারপরে দেখেন পেবল হেলথ সার্চার্জ, এই যে ট্যানারি শিল্প বা ডাইং শিল্পের জন্য এলাকার অনেক দূষণ হয় কিনা বলেন? পানি দূষণ হয়, বায়ু দূষণ হয়, তাহলে এই ধরনের কোনো সার্চার্জ যদি দেওয়া লাগে, তাহলে কোথায় দিবেন? 47-এ দিবেন, 48-এ দিবেন, আর কোথায় দিবেন? 63-তে দিবেন। তারপরে আপনার যদি এরকম হয় কি এনভায়রনমেন্ট পলিউশন সার্চার্জ, ঠিক আছে, এইভাবে আপনি যদি কোনো পরিবেশের ক্ষতি করেন, তাহলে আপনি কোথায় দিবেন? 49-এ দিবেন, আর এখানে জমা দিবেন 64। তাহলে এইভাবে দেখেন তো মোটামুটি রিটার্নের সবগুলি করে এখন আপনারা চিনেন কিনা? চিনেন? জি স্যার। এইভাবে তাহলে সবগুলি ঘর কি আশা করি পূরণ করতে পারবেন। এখন তাহলে সাফরমকে আজকে দেখাবো না কালকে দেখাবো? স্যার কালকে স্যার দেখা- কালকে দেখেন স্যার, এই এক্সেল শিটটা কি দেওয়া যাবে স্যার আমাদের হ্যাঁ প্র্যাকটিসের দিব, জন্য? অসুবিধা নেই, এক্সেলটা দিব, শুধু অনলাইনটা তো দিতে পারবো না। তাহলে আজকে এখানে না, ক্লোজ করি, কালকে কিন্তু যা সাফরমের জন্য 10 মিনিট দেখায় রিটার্নে চলে যাব, ঠিক আছে? ঠিক- সবাই কি ঠিক আছে। বলেন? স্যার আজকে যদি এক্সেল শিটটা দিয়ে দেন, তাহলে আমরা প্র্যাকটিস করতে হলে কালকে প্রশ্ন করতে সুবিধা হতো স্যার, যেহেতু কালকে ক্লোজিং ক্লাস। আচ্ছা দেখি চেষ্টা করবো, ক্লাসে পরে সিফারটে বলবো দেখি দিয়ে দিতে। হ্যাঁ তাহলে তাহলে কি আজকে এখানে ক্লোজ করি না? স্যার আজকে আপনি ফেসবুকে দিছিলেন স্যার যে আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে খুবই ব্যস্ত স্যার, এই জন্য ক্লাস টিলাস স্যার মানে কবে হবে জানেন না। না না আমি বলি ভাই, শোনেন শোনেন, আচ্ছা বলেন, আপনি শেষ করেন। হ্যাঁ, স্যার এই জন্য স্যার আমরা সব ফ্রেন্ড সার্কেল আজকে করছি কি স্যার, আমরা জানিই না যে স্যার আজকে আপনি ক্লাস নেবেন স্যার, হুম অনেকেই জানে না স্যার। আমি এখন গ্রুপে ঢুকে দেখি যে স্যার আপনি দিচ্ছেন স্যার 9টার সময় স্যার, হুম এই হলো অবস্থা স্যার। আমরা তো জানি যে আজকে আপনি ক্লাস নেবেন না স্যার। ভাই আমি একটা কথা বলি শোনেন, আপনাদের পিছনে আমি 2015 সাল থেকে এই পর্যন্ত ইনভেস্ট করছি কিনা বলেন? 2 বছর তো ক্লাস করে না, জাকির স্যার ট্রেনিং ট্রেনিং অ্যারেঞ্জ করছি, 7 বছর ধরে আপনাদের পিছনে সময় দিছি কিনা বলেন? স্যার 100% স্যার। এখন আপনি বলেন এই সময় দিছি কেন জানেন? আপনাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। ট্রেনিং করে কয় টাকা লাভ হয় আমি এই বিচার যাব না। হ্যাঁ টাকা তো পাই, পাই না যে এমন না, টাকা পাই, আপনাদের দোয়ায় পাইছি, এটা দিয়ে অফিস হ্যাঁ। মেনটেন করছি, ঠিক আছে, সরকারকে ইয়া দিছি। এখন কথা হলো ট্রেনিংটা আসলে মেন ইনকাম ছিল না, মেন উদ্দেশ্য ছিল কি মানুষের সাথে পরিচিত হওয়া। স্যার বুঝলেন? একটা কথা বলি স্যার, এখন জি। আপনার সামনে বলা হয়ে যাচ্ছে স্যার, হুম মানে আমরা সবাই স্যার আপনার নিয়ে স্যার এখন অনেক কথা বলি স্যার, হুম মানে আপনার মানবতাটা স্যার, মানে এটা আমরা সামনে বলা হয়ে যাচ্ছে স্যার। বলেন, মানে অসুবিধা আপনি নেই। একটা অন্য ধরনের মানুষ স্যার, এই রকম স্যাক্রিফাইস মানে কে করে আমি জানি না স্যার, তবে স্যার অন্য ধরনের স্যার আপনি। না না আমি বলি এখন কথা হলো আপনাদের সাথে যে পরিচিতি হইলো, হ্যাঁ 5-6 হাজার লোকের সাথে ইয়ে হইলো, আজকে একজন আসলো, কালকে একজন আসতেছে, এক বোন আসতেছে আর কি, উনিও ট্রেনিং করছে আর কি। হ্যাঁ উনি ওই বোন ওনার ছোটো বোন অসুস্থ তো, বড় বোন, এই জন্য আসতে পারে নাই। আমি কিন্তু আমার টাকা অর্ধেক পায়ে গেছি। তাহলে আমি যে থিঙ্কিং করছি, যে বিশ্বাস ছিল আমার বিশ্বাস আমি সবল কিনা বলেন? জি স্যার। পৃথিবীতে কাজ করলে শোনেন আমি বলি, পৃথিবীতে কাজ করলে মানুষ সমালোচনা করবে, তবে একটা মনে মনে কাহিনী বলি,
যারা যারা ইনভেস্ট করছে না প্রত্যেকটা কিন্তু আমি কাজ শিখাই দিব এবং কাজ ধরাই দিব, কারণ তারা আমার স্বপ্ন পূরণে সাহায্য করছে, আমি তার স্বপ্ন পূরণে সাহায্য করব। কি বুঝছেন আপনি? জি স্যার, দোয়া করবেন না স্যার না, সব আমি সময় কি স্যার। দোয়া করবো? কি বলছি যে আমার 50 জন শেয়ার হোল্ডারদের যে আমি যে 50টা কনসালটেন্সি দিয়ে দেই, আমার ভাগে কম পড়বে? বুঝেন? না তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তাহলে মনেরটা মনে আছে, এগুলি বলবো না, হ্যাঁ কাজে প্রমাণ হবে। এটা হলো একটা। আর একটা হলো কি ভাই, একটা জিনিস শুরু করতে হলে সময় তো বের করতে হয়। এখন এই যে আপনাদের মধ্যে 2-3 জন দেখা করতে চান, আমি সময় দিতে পারতেছি না, বুঝছেন? এখন এই জন্য একটু ব্রেক নিতেছি, আর একটা প্রজেক্ট দাঁড় করাই, একেবারে চিরতরে তো আর বন্ধ করতেছি না, হয়তো কমায় দিব, বছরে 12টা ব্যাচ করাইতাম, ওই যে হয়তো 3-4টা ব্যাচ করবো, বুঝছেন? আর ওই আমি তো আমার পেশার থেকে চলে যেতেছি, কনসালটেন্সি করবো, চেম্বার থাকবে, সবই থাকবে, ফোনে যোগাযোগ হবে, শুধু ক্লাসের টাইমটা ফ্রি নিতেছি, মানে এই রাত্রের এই টাইমটা কি ব্যবসার কাজে দৌড়াবো আর কি। এটা হলো মেন কাহিনী, আর কিছু না, বুঝছেন? এটা হলো কোনো সমস্যা নাই। অফিস আগের অফিসই আছে, আগের ব্যবসায়ী আছে, ট্রেনিং সেন্টার থাকবে, তার ট্রেনিংয়ের পরিমাণটা কমায় নিয়ে আসবো, এটা হচ্ছে কথা। স্যার একটা কথা জি, স্যার। বলবো স্যার, ব্যাটের বাইরে স্যার, হ্যাঁ বলেন। আইটিপি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। আইটিপি নিয়ে এই ক্লাসে আলোচনা না করি, আইটিপি যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ তাহলে তারা করেন, ওই প্ল্যানিং করেন, ওইটা একটা গ্রুপে ডিসকাস করেন, এখানে তো কোশ্চেন আনসারে আর সিলেবাস তো দেওয়াই আছে, ওই সিলেবাস অনুযায়ী পড়েন। স্যার আজকের ভিডিওটা স্যার আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দেন স্যার। সবগুলোই তো দিতেছি, ইনশাআল্লাহ এটা পাবেন, কালকেই পেয়ে যাবেন। আজকে তো আর দেওয়া যাবে না, কালকে সকালবেলা, জি, স্যার। কারণ এটা 4-5 ঘন্টা লাগে, সময় লাগে, ঠিক হ্যাঁ আছে? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এই আজকের প্রশ্ন রিলেটেড, কোশ্চেন রিলেটেড প্রশ্ন বলো কারো থাকলে, মানে 9.1 রিলেটেড বা ব্যাট রিলেটেড কোশ্চেন থাকলে বলে। স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমরা থাক স্যার, এটা 9.1 এর সাথে সম্পৃক্ত না স্যার, সেলস আর পারচেজের সাথে সম্পৃক্ত স্যার। জি বলেন। স্যার আমরা যখন স্যার 9.1 এ স্যার রিটার্নটা দাখিল করতে যাই স্যার, হুম। তখন আমরা সেলস এর সাথে পারচেজ আর কস্ট অফ গুডস সোল্ডটাকে স্যার হুম। কি কারণে স্যার এক করার চেষ্টা করি স্যার, এইটা কি একটু স্যার বলা যাবে স্যার? আচ্ছা আপনি বোঝেন, যদি এরকম হয়, হ্যাঁ আমার এক ক্লায়েন্টকে কয়েকজনকে ধরছিল ব্যাটের কর্মকর্তারা, বুঝছেন? ওনার রিটার্ন অনুযায়ী উনি সেলস করছে ধরেন 12 মাসে 1,20,00,000, তাহলে পার মান্থ কি 1 কোটি করে 10 লাখ করে না? জি আচ্ছা, কিন্তু উনি পারচেজ করছে 12 কোটি, তাহলে বলেন উনি সেলস হাইড করছে কিনা? জি স্যার। উনি পারচেজ এন্ট্রি দেয় নাই, খেয়াল করেন, উনি কি করে নাই, পারচেজ এন্ট্রি দেয় নাই। যখন ব্যাট অথরিটি যায় ওনার খাতাপত্র নিয়ে গেছে, তখন এটা উদ্ঘাটন করছে কিনা বলেন? জি স্যার, বুঝতে এখন পারছি কি স্যার। উত্তর দিবেন? হুম। উনি তো প্রতি মাসে ম্যানেজ করে গেছে, ম্যানেজার সাহেব ম্যানেজ করে গেছে, হ্যাঁ কেউ আবার গায়ে নিয়েন না, পোস্টে যদি মিলা যায়, তাহলে এখন কি ম্যানেজ কি আর আছে বলেন? আপনি মনে করেন আপনার বিদ্যুৎ বিল দিয়ে মিলাই দিতে হবে না, গ্যাস বিল দিয়ে মিলাই, এই জন্যই তো রেশিওটা যদি ঠিক থাকে অনেক সময় হয় 9-এর জায়গায় 9.5, এটা সারা বোঝে। কি বলেন? আপনি মনে করেন সেলস করছেন 10 কোটি, পারচেজ করছেন 9 কোটি, তাহলে বুঝবে ভ্যালুয়েশন আছে না, সবাই কি বলেন? অথবা জি। অথবা আপনি সেলস করছেন 9 কোটি, পারচেজ করছেন 12 কোটি, স্টকে কিছু আছে না, এগুলি বোঝে ওনারা। কিন্তু যদি আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়, তাহলে তো ওনারা বিশ্বাস করবে, বুঝলেন না? স্যার পারচেজ বেশি থাকলে সমস্যা নাই স্যার, তাই না? পারচেজ হলে সেলস বেশি হলেও সমস্যা নাই, কিন্তু একটা অনুপাত থাকতে হবে। মনে করেন আপনি 1 কোটি টাকা গরমিল, আপনি 12 কোটি টাকা সেল করছেন, 13 কোটি টাকা পারচেজ করছেন, তাহলে আপনিও তো এডিশনও করছেন, তাহলে 2 কোটি টাকা র মেটেরিয়াল প্রসেসিংয়ে থাকতে পারে না? কি বলেন? জি স্যার, স্টকে থাকতে হ্যাঁ, পারে। এই স্টকে থাকতে পারে। আবার এরকম হইতে পারে পারচেজ করতে 7 কোটি, বেচেন 10 কোটি, কারণ আপনি 3 কোটি টাকা এডিশন করছেন না, মূল্য বৃদ্ধি করছেন না, জি করছেন জি না, স্যার। তো এটা হইতে পারে, এটা যৌক্তিক থাকতে হবে। এখন ওনার 12 কোটি আর 1 কোটি 12 লাখ, দুইটা কি মিল হইলো বলেন? 1,20,00,000 মিল হইলো? এটা তো আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে এই ব্যাপারটা হয়েছে এরকম না। স্যার, আমি- তারপরে শোনেন, আরেকবার কি জানেন, আরেকজনের হয়েছে, উনি 0 রিটার্ন দিয়ে গেছে, 0 রিটার্ন দিয়ে গেছে 3 বছর। এখন ব্যাট অথরিটি ওনার 80টা রিটার্ন বাই করছে, উনি কোনো পার্সেস দেখায় নাই, কিছু দেখায় নাই, খালি ওই যে প্যাকেজ বেড দিয়ে গেছে, কয় আমি তো প্যাকেজ বেড দিই, হ্যাঁ কয় এখন এই যে ওই মনে করেন 3 বছরের রিটার্ন দিয়ে ওনার সব বেড দেওয়া লাগবে কিনা, এটি তো মাই গেল, এরকম ঘটনা আছে। স্যার জি পারচেজ স্যার আমি দেখালাম না, তাহলে ওয়েজেস স্যার মিলাই কিভাবে স্যার, ওয়েজেসটা কিভাবে স্যার পারচেজের মধ্যে আমরা করে কষ্ট অফ গুডস সোল্ড থেকে নিয়ে এইটা কিভাবে মিল করে স্যার, আমি এই জিনিসটা স্যার বুঝতে পারি না স্যার। ভাই, আমি একটা কথা ক্লাসগুলি রেকর্ডিং হইতেছে, আপনি ফাঁকিবাজি আলা বলে পার্সোনালি করেন আমার লোক।
ও আচ্ছা আচ্ছা কি আপনি কি Sorry, sir. র্যাব নিয়ে ধরাইবেন নাকি কবে যে এই ক্লাসে এটি বলেছেন কেন রাজস্ব নিজস্ব তখন আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না এই যে ক্লাসটা রেকর্ডিং হইতেছে প্রশ্ন উত্তরটা তাহলে কেটে দিই আর দিলাম না এই যে বলেন আর কার কি কোশ্চেন আছে